জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো লাস্ট ফ্রাইডের ক্লাসে আমরা স্টপিং সাইড ডিসটেন্স টপিকটা পড়ছিলাম। সেখান থেকে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে স্টপিং সাইড ডিসটেন্স ক্যালকুলেশন করার ফর্মুলা। আমরা এটাও দেখছিলাম যে স্টপিং সাইড ডিসটেন্সের মেনলি দুইটা কম্পোনেন্ট থাকে, দুইটা অংশ থাকে। প্রথম যে অংশ, এই অংশটাকে বলা হয়েছে ল্যাগ ডিসটেন্স, আর পরের যে অংশ এটাকে বলা হয়েছে ব্রেকিং ডিসটেন্স। ল্যাগ ডিসটেন্স মানে হচ্ছে যে কোনো একটা ড্রাইভার তার সামনে কোনো একটা অবস্ট্যাকল বা অবজেক্ট দেখার পরে এই যে তার মনে মনে যে ডিসিশন নেয়, তার রিয়াকশন টাইম যতটুকু আর কি, এই ডিসিশন নেওয়ার টাইমে গাড়িটা যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ল্যাগ ডিসটেন্স। আর গাড়িটা ব্রেক করার পরে তো আর গাড়িটার সাথে সাথে থেমে যায় না, তার ব্রেক করার পরেও গাড়িটা কিছু দূর ডিস্টেন্স দিয়ে তারপরে থামে। তো ব্রেক করার পরে যে ডিস্টেন্সটা অতিক্রম করে সেটাকে বলা হয় হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। তো এই সেখান থেকে আমরা এই ফর্মুলাটা দেখছিলাম যে এস ইকুয়াল টু ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। এটা হচ্ছে এফ, এ প্লাস সি মানে হচ্ছে এ, মানে টু জি এফ প্লাস মাইনাস জি, বা এটাকে আমরা বলছিলাম হচ্ছে এ। আমরা পড়ছিলাম ফর্মুলাটা, আমি খাতায় যেভাবে লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি এফ, তার সাথে লিখে দিয়েছিলাম হচ্ছে প্লাস মাইনাস এ। এই প্লাস মাইনাস এ যেটা, এটাকে আবার বলছিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট, এটাকে বলছিলাম হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ। এটা ছিল আমাদের মেন ফর্মুলা। তবে এখানে অবশ্যই কন্ডিশন যেটা, এই ফর্মুলাটা কিন্তু টোটালি হচ্ছে এসআই ইউনিট, অর্থাৎ এখানে ভ্যালোসিটি যেটা, ভ্যালোসিটিটাকে বসাইতে হবে হচ্ছে মিটার পার সেকেন্ড ইউনিটে। এটাকে অবশ্যই বসাইতে হবে হচ্ছে মিটার পার সেকেন্ড ইউনিট। এর সাথে আমরা যদি এই সেম এই ফর্মুলাটাকেই এই ভি বা ভেলোসিটি যেটা আছে সেটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে রেখে ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে কারেকশনটা কি হবে সেটাও আমি লিখে দিয়েছিলাম। সেই ক্ষেত্রে মেনলি ফর্মুলাটা দ্বারাই হচ্ছে এই 0.278 ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইড বাই 254 এফ প্লাস মাইনাস এফ। তো সেটা আমরা মানে যে যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে জাস্ট মিটার থেকে মিটার পার সেকেন্ড যে ভ্যালোসিটি সেটাকে জাস্ট কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলে ওই ফর্মুলাটা আসে। অথবা কেউ যদি মাইল পার আওয়ারে চিন্তা করতে চান সেটাও সম্ভব। এই সমস্ত ফর্মুলাই জাস্ট মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার অথবা মাইল পার আওয়ারে কনভার্সন, এটা সরাসরি আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন। বা যদি আপনি নিজেই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিতে চান সেটাও সম্ভব, সেটাও করে নিতে পারেন। তো যে ইউনিটে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ইউনিটে আনসার করতে পারবেন, অসুবিধা নেই। এইখানে এই স্লাইডে সবকিছু হচ্ছে এসআই ইউনিট বা মিটার পার সেকেন্ড ইউনিটেই ক্যালকুলেশন করে দেখানো আছে। এবং সেখান থেকে আমরা এক্সাম্পল ওয়ান যেটা, সেই এক্সাম্পল ওয়ানটাও আমরা সলিউশন করছিলাম। এখানে মেনলি 5-6টা এক্সাম্পল আছে, সবগুলাই খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সবগুলাই খুবই ছোট ছোট সহজ প্রবলেম দেওয়া আছে। তো আমরা একটু এক্সাম্পল টু যেটা আছে সেটাও একটু দেখি। এটা একটু আলাদা আছে এক্সাম্পল ওয়ান থেকে। এক্সাম্পল ওয়ানে যেটা ছিল জাস্ট একটা ভেহিকেল আছে যেটা 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। এখন এই 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলার পরে এর স্টপিং সাইড ডিস্টেন্স কতটুকু হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে বলছিল। স্টপিং সাইড ডিস্টেন্স ক্যালকুলেশন করার জন্য আমাদের যেটা লাগে, যে ভ্যালুগুলো লাগে সেটা যদি আমরা দেখি, প্রথমে একটা ভেলোসিটি লাগে, গাড়িটা যে বেগে চলতেছে সেই ভেলোসিটিটা লাগে। তার সাথে একটা পারসেপচুয়াল রিঅ্যাকশন টাইম লাগে, যে ড্রাইভার তার রিঅ্যাকশন টাইম কতটুকু সেই টাইম লাগে। ভেলোসিটি তো আগেই বলে রাখছি, জি তো হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা অভিকর্ষজ ত্বরণ, এটার ভ্যালুও ফিক্সড। এফ মানে হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। আর জি মানে হচ্ছে বা জি বা এটাকে প্রকাশ করা হয় এ দ্বারা, সেটা হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট। যেমন 1 নাম্বার এক্সাম্পল যখন করি সেখানে আমাদের কোনো স্লোপ বা গ্রেডিয়েন্টের ভ্যালু দেওয়া ছিল না, তার মানে হচ্ছে এই ভ্যালুটা নাই, এটা জিরো। ফ্রিকশন এবং তার মানে জাস্ট আমাদের মানে আননোন ভ্যালু লাগবে হচ্ছে তিনটা, বা ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ভেলোসিটি, একটা হচ্ছে রিঅ্যাকশন টাইম, আর একটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। এই তিনটা ভ্যালু জানলে আমরা এসএসটি ক্যালকুলেশন করতে পারি। তো রিঅ্যাকশন টাইমের ক্ষেত্রে এটা মানে স্বভাবতই প্রশ্নে বলা থাকে, যদি না বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে রিঅ্যাকশন টাইম সাধারণত হয় হচ্ছে 2.5 থেকে 4 সেকেন্ড। তো এর মধ্যে কোনো একটা আইডিয়াল ভ্যালু ধরে নিলেই হবে। এটা মেনলি ডিপেন্ড করে হচ্ছে যে ড্রাইভ করতেছে সে কতটা স্কিলফুল। যে অনেক স্কিল ড্রাইভার তার রিয়াকশন টাইম অনেক কম হবে, সে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। আর যে একটু নতুন ড্রাইভার তার মধ্যে কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ার কাজ করে, যেমন হঠাৎ করে অবজেক্ট দেখার কারণে তার মধ্যে একটা ভীতি আসতে পারে। তো ভীতি আসলে কি হয়, তার ব্রেক চাপতে একটু বেশি সময় লেগে যেতে পারে। তো রিয়াকশন টাইমটা টোটালি হচ্ছে ড্রাইভারের বিহেভিয়ারের উপর। তো এটা হচ্ছে সাধারণত প্রশ্নে দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে 2.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটা স্ট্যান্ডার্ড বা আইডিয়াল ভ্যালু ধরে নিতে হবে। যদি কেউ এখানে 3 সেকেন্ড ধরে তাহলেও তার প্রবলেম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট যেটা, সেটাও রাস্তার উপরে ডিপেন্ড করে। এটারও একটা চার্ট দেখাইছিলাম, এই যে
এটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্টের চার্ট। যদি স্পিড লিমিট 30 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে ফ্রিকশন হয় হচ্ছে 0.4, যদি 40 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে সেক্ষেত্রে 0.38, যদি 50 কিলোমিটার পার আওয়ার হয় সেক্ষেত্রে ফ্রিকশনের ভ্যালুটা হয় হচ্ছে 0.37। তো ফ্রিকশনের এই টেবিল আপনাদের মুখস্থ করতে হবে না, আইদার যদি এই ফ্রিকশন ভ্যালুর জন্য সরাসরি এই টেবিল দেওয়া থাকবে অথবা সরাসরি ভ্যালুই দেওয়া থাকবে। তো সেই ভ্যালুটা জাস্ট বসাই আমরা সরাসরি ক্যালকুলেশন করে আমরা এসএসডি কত বা স্টপিং সাইড ডিসটেন্স কত সেই ভ্যালুটা পাইছিলাম। এবং সেটার পাশাপাশি আমাদের স্টপিং সাইড ডিসটেন্স যদি আমরা এটাও বলছিলাম, যদি এটা টু ওয়ে ট্রাফিক অন সিঙ্গেল লেন রোড হয়, অর্থাৎ যদি এক লেনের রোড হয় তাহলে সেক্ষেত্রে স্টপিং সাইড ডিসটেন্সের যে ভ্যালুটা আসে সেটাকে টোটাল স্টপিং সাইড ডিসটেন্স বের করার সময় এই টু ওয়ে ট্রাফিকের টু লেনের ট্রাফিকের যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে 2 দ্বারা গুণ করতে হয়। গুণ করলে আমরা এক সিঙ্গেল লেন রোডের জন্য স্টপিং সাইড ডিসটেন্সটা পেয়ে যাবো। তো এই প্রবলেমটা আমরা লাস্ট ফ্রাইডে ক্লাসে সলিউশন করছিলাম। আজকে আমরা এক্সাম্পল 2 যেটা সেটা একটু খেয়াল করি, এটা একটু ডিফারেন্ট আছে। 2 নম্বর এক্সাম্পলে যেটা বলতেছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম সাইড ডিসটেন্স রিকোয়ার্ড টু অ্যাভয়েড এ হেড অন কলিশন। ভালো করে খেয়াল করেন, রিকোয়ার্ড টু অ্যাভয়েড এ হেড অন কলিশন অফ টু কার্স অ্যাপ্রোচিং ফ্রম অপোজিট ডিরেকশন at 90 কিলোমিটার পার আওয়ার এন্ড 60 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ একটা রোড আছে, এরকম একটা রোড আছে, এখান থেকে রোডের মাঝখানে কোনো ডিভাইডার নাই। তো ডিভাইডার না থাকলে কি হবে, সাপোজ এই দিক থেকে একটা গাড়ি আসতেছে, এদিক থেকেও একটা গাড়ি আসতেছে। এখন এই পাশে যে গাড়িটা তার স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, আর এই পাশের যে গাড়িটা সেটার স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এখন এরা দেখলো যে এরা যেভাবে যাইতেছে বা রাস্তার যে অংশ দিয়ে যাইতেছে সেভাবে যদি যায় তাহলে এদের মধ্যে একটা সামনাসামনি সম্মুখ হেড অন কলিশন হইতে পারে। এখন আমাদের ক্যালকুলেশন করতে বলতেছে যে মিনিমাম সাইড ডিস্টেন্স মানে হচ্ছে এরা কত দূর থেকে যদি ব্রেক করে বা কত দূরে গাড়িটা থামলে এদের মধ্যে কোনো ধরনের হেড অন কলিশনটা হবে না। আর কি ভ্যালু দেওয়া আছে, বলা আছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে 0.7, এই যে যেটা সরাসরি প্রশ্নে বলাই আছে যে এর যে রাস্তাটা সেই রাস্তাটার স্পিড লিমিটের জন্য তার ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.7 এবং ব্রেক ইফিসিয়েন্সি হচ্ছে 50%। এই টার্মটা আমি ইম্পর্টেন্ট, ব্রেক ইফিসিয়েন্সি হচ্ছে 50%, অর্থাৎ হয়তো গাড়িটা পুরাতন হয়ে গেছে এজন্য ব্রেক করলে একদম নতুন অবস্থায় যতদূর ডিস্টেন্সে গিয়ে থামতো এখন এফিসিয়েন্সি হচ্ছে 50%, অর্থাৎ নতুন অবস্থায় যদি ব্রেক করার 10 মিটার পরে গিয়ে থামতো এখন 50% হয়ে গেছে, অর্থাৎ এখন ব্রেক করার 20 মিটার পরে গিয়ে থামবে, অর্থাৎ এর কর্মদক্ষতা অর্ধেক নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। এখন সেইখান থেকে আমাদের সাইড ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। তো আমি লাস্টের ক্লাসে একটা ফর্মুলা লিখে দিছিলাম, আপনাদের খাতায় থাকবে। যদি এরকম অপোজিট ডিরেকশন থেকে দুইটা ভেলোসিটির দুইটা আলাদা আলাদা গাড়ি আসে, অর্থাৎ অপোজিট ডিরেকশন থেকে যদি এরকম দুইটা আলাদা আলাদা ভেলোসিটি V1 V2 এরকম দুইটা ভেলোসিটির আলাদা আলাদা ভেলোসিটির গাড়ি আসে তাহলে সেই ক্ষেত্রে তার এসএসডি ক্যালকুলেশন করার ফর্মুলা লিখে দিয়েছিলাম হচ্ছে যেটা স্পিড বেশি হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে V1, তাহলে V1t প্লাস লিখে দিয়েছিলাম হচ্ছে V1 স্কয়ার মাইনাস V2 স্কয়ার ডিভাইডেড বাই 2gf। এফ এর সাথে আবার প্লাস মাইনাস এ লিখে দিয়েছিলাম, যদি সেখানে কোনো স্লোপ থাকে তাহলে সেক্ষেত্রে এর ভ্যালুটা থাকবে, যদি স্লোপ না থাকে তাহলে এর ভ্যালু জিরো হয়ে যায়। তো জিরো হয়ে গেলে ফর্মুলার দ্বারা হচ্ছে এই v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ডিভাইডেড বাই 2gf। এটা ছিল আমাদের ফর্মুলা। তো আমরা এই যে ফর্মুলা আমরা বলেই দিলাম যে এই ফর্মুলাটা হচ্ছে এসআই ইউনিটের ফর্মুলা। এসআই ইউনিটের ফর্মুলা হলে অবশ্যই আমাদের যে ভেলোসিটি আছে ভেলোসিটিটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। প্রশ্নে দেওয়া আছে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তো ভেহিকেল স্পিড বা ভেহিকেল এক নাম্বার ভেহিকেল যেটা সেটার স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হয়, আর আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দ্বারা ভাগ করতে হয়। ভাগ করলে এক নাম্বার ভেহিকেলের স্পিড আমরা পাই হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আর দুই নম্বর ভেহিকেল যেটা অপোজিট ডিরেকশন থেকে আসতেছিল সেটার স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার, সেটাকে কনভার্ট করলে ভ্যালুটা আসে হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে হচ্ছে 0.7 সেকেন্ড, সরি 0.7, ফ্রিকশন কোএফিসিয়েন্ট কোনো ইউনিট হয় না। আর আরেকটা ভ্যালু আমাদের লাগে, এই যে টি ভ্যালুটা লাগে। টি মানে হচ্ছে ড্রাইভারের রিঅ্যাকশন টাইম। এখন ড্রাইভারের রিঅ্যাকশন টাইম আবারও আমাদের প্রশ্নে দেওয়া নাই। তো প্রশ্নে যদি না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে রিজন হচ্ছে 2.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমরা একটা আইডিয়াল ভ্যালু ধরে নিব। তো সেটা এখানে 2.5 সেকেন্ড ধরা আছে। আর এটার পাশাপাশি দেওয়া আছে হচ্ছে ব্রেকিং এফিসিয়েন্সি হচ্ছে 50%। এখন এই যে ব্রেকিং এফিসিয়েন্সি যে 50%, আমরা যে ফর্মুলাটা দেখে আসছি ফর্মুলাটা হচ্ছে V1t প্লাস
v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ডিভাইডেড বাই 2gf। এইখানে তো ব্রেকিং এফিসিয়েন্সি ইউজ করার কোনো জায়গা নাই, তাহলে আমরা এই ব্রেকিং এফিসিয়েন্সিটা ইউজ করব কোথায়? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ব্রেকিং এফিসিয়েন্সিটা আমরা ইউজ করব কোথায়। তো সেটা বুঝতে হলে আমাদের এই যে এই পোরশনটাতে চলে যাই। কিছুক্ষণ আগে আমি বললাম যে এসএসডি এর দুইটা অংশ থাকে, প্রথম অংশটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স, আর দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। তো ব্রেকিং এফিসিয়েন্সি 50% হোক নাকি 70% হোক নাকি 80% হোক, সেটার সাথে কিন্তু ল্যাগ ডিস্টেন্সের কোনো সম্পর্ক নাই। এটা কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট। ল্যাগ ডিস্টেন্সের ব্রেকিং ব্রেকিং এফিসিয়েন্সির সাথে কোনো সম্পর্ক নেই। তো ব্রেকিং ডিস্টেন্সের সাথে ব্রেকিং এফিসিয়েন্সির সম্পর্ক আছে, যেটা আমি উদাহরণ দিয়ে বললাম যে নতুন অবস্থায় যখন ব্রেকটা 100% কর্মক্ষম ছিল, তখন যদি ব্রেক চাপা 10 মিটার পরে গিয়ে থামে, যদি সেটা 50% এফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে সেটা 10 মিটারের থেকে 20 মিটার দূরে গিয়ে থামবে। অর্থাৎ এই যে ব্রেকিং এফিসিয়েন্সিটার ইফেক্ট পড়ে হচ্ছে ব্রেকিং ডিস্টেন্সের উপর। তো সেটা আমরা একটু ফর্মুলেশন করি। ফর্মুলেশন করা দুই ভাবে করা যায় মেইনলি। আমরা এই যে ফর্মুলাটা লিখলাম যে v1t প্লাস v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ডিভাইডেড বাই 2gf, এইটার সাথে আমরা আরেকটা ফ্যাক্টর নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে ব্রেকিং এফিসিয়েন্সি। অথবা আরেকভাবে যেটা করা যায় সেটা হচ্ছে ব্রেকটা ডিস্টেন্স করে, মানে একটা গাড়ি কত দূর গিয়ে থামবে নাকি কাছে থামবে, সেটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছে ফ্রিকশনের উপরে। তো ফ্রিকশনের ভ্যালুটা আছে এখানে 0.7। তো এইটার সাথে সরাসরি আমরা যে ব্রেকিং এফিসিয়েন্সি আছে সেটা গুণ করে নিতে পারি, গুণ করে নিয়ে সেই ফ্রিকশনের ভ্যালুটা কমায় তারপরে আমরা ফর্মুলাতে ইউজ করতে পারি। তো আমাদের কাছে অপশন হচ্ছে দুইটা, আইদার এই যে ব্রেকিং এফিসিয়েন্সি আছে সেটা আমরা সরাসরি এই ফ্রিকশন ভ্যালুর সাথে গুণ করে নিব, গুণ করে একটা রিভাইজড ফ্রিকশন ভ্যালু বের করব, সেই রিভাইজড ফ্রিকশন ভ্যালুটা সরাসরি ফর্মুলাতে ইউজ করব, অথবা আমরা এখানে ফর্মুলাতে ফ্রিকশন ভ্যালু যা দেওয়া আছে সেটা ইউজ করব, এবং টোটাল যে আমাদের যে ব্রেকিং ডিসটেন্স, সেই ব্রেকিং ডিসটেন্সের সাথে একটা ফ্যাক্টর গুণ করব, সেটা হচ্ছে ব্রেকিং এফিসিয়েন্সি। তো সেটা কিভাবে আমি একটু দেখাই। প্রথমে এই জাস্ট আমি মানে ফ্রিকশন যে ভ্যালুটা আছে, সেই ফ্রিকশন ভ্যালুর সাথে আমরা ব্রেকিং এফিসিয়েন্সি যেটা আছে সেটা গুণ করে নিয়ে দেখি। যেহেতু ব্রেকিং এফিসিয়েন্সি 50% আর ফ্রিকশন ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 0.7, তো 50% মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 100, তো সেটা করলে আসে 0.5। তো তাহলে রিভাইজড ফ্রিকশন কোএফিসিয়েন্টটা হয়ে যায় হচ্ছে 0.35। এখন যদি আমরা ফর্মুলাতে বসাই দিই v1 ইন্টু টি, v1 পাইছিলাম হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আর টিটা হচ্ছে রিয়াকশন টাইম, যেহেতু প্রশ্নের দেওয়া নাই এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হচ্ছে 2.5 সেকেন্ড, প্লাস v1 স্কোয়ার, এইরকম পাওয়ার দিয়ে 2 দাও লেখা মানে হচ্ছে স্কোয়ার। তো v1 ছিল হচ্ছে 25, তো 25 স্কোয়ার মাইনাস 16.67 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি ইন্টু এফ, এই যেখান থেকে আমরা এফ পাইছি, ক্যালকুলেশন করলে তাহলে এসএসডি এর ভ্যালু আসছে 59.65 মিটার। এখন দ্বিতীয় পদ্ধতিতে আসি। কেউ যদি মনে করে যে না, সে হচ্ছে এই ব্রেক মানে ফ্রিকশন কোএফিসিয়েন্টের সাথে ব্রেকিং এফিসিয়েন্সি যেটা সেটা গুণ করবে না, তাহলে সে কি করবে, এইখানে সব ভ্যালু ঠিকই লিখবে, এই এফ এর ভ্যালুর জায়গায় এখানে 0.35 না লিখে সে হচ্ছে এখানে লিখবে 0.7। লেখার পরে এই যে টোটাল ব্রেকিং ডিস্টেন্সের অংশ যতটুকু, সেখানে একটা ব্র্যাকেট দিবে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ব্র্যাকেট দিবে, দিয়ে এই যে ব্রেকিং এফিসিয়েন্সি কত আছে সেই ব্রেকিং এফিসিয়েন্সিটা সেখানে গুণ করে দিবে। সে ব্রেকিং এফিসিয়েন্সি আছে 50%, 50% মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 100, 50 ডিভাইডেড বাই 100, এটাও ক্যালকুলেশন করে দেখবেন সেম ভ্যালুই আসবে। আলটিমেটলি 50 ডিভাইডেড বাই 100 করা মানে হচ্ছে টোটাল ভ্যালুটার সাথে 0.5 গুণ করা, আবার এখানে আপনি 0.5 গুণ করে নিয়ে আসতেছেন মানে হচ্ছে সেই একই ভ্যালু, একই কাজ করা আর কি। তো তাহলে সেক্ষেত্রে আমরা এসএসডি পাইতেছি হচ্ছে 59.65 মিটার। এখন আসতেছে যে আমাদের ডিসটেন্স আসলে কতটুকু রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এটা কি ওয়ান ওয়ে মানে সিঙ্গেল লেন রোড নাকি ডাবল লেন টু ওয়ে রোড। তো সেটা যদি আমরা খেয়াল করি, এখানে অপোজিট ডিরেকশন থেকে দুইটা গাড়ি আসতেছে। অপোজিট ডিরেকশন থেকে দুইটা গাড়ির হেড অন কলিশন কখন হবে, যদি রাস্তাটা এরকম হয়, যদি এরকম হয় যেমন আমাদের উত্তর ইউনিভার্সিটির সামনে যে রাস্তাটা, সেটা যদিও টু লেন রোড কিন্তু মাঝখানে কোনো ডিভাইডার নাই। তো তারপরে কি আছে, মাঝখানে লেন মার্কিং আছে, তো লেন মার্কিং করা থাকলে এই গাড়িটা সবসময় এই দিক দিয়ে চলবে, এই গাড়িটা সবসময় এদিক দিয়ে চলবে স্বাভাবিক অবস্থায়, যদি না কোনো অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তাহলে স্বাভাবিক অবস্থায় এদের মধ্যে কোনো হেড অন কলিশন হবে না। কিন্তু যদি এরকম হয় যে এই রোডটাই যদি এক লেনের রোড হইতো, তাহলে কি ঘটনা ঘটতো,
তাহলে এই দিকে যে গাড়িটা যাইতেছে সেটাও এদিক দিয়ে যাওয়া লাগতো, আবার এদিক থেকে যে গাড়িটা আসতেছে সেটাও একই লেন ইউজ করতো। তো একই লেন যদি ইউজ করে তাহলে সেক্ষেত্রে হেড অন কলিশনের সম্ভাবনা থাকে। তো যেহেতু আমাদের প্রশ্নে বলাই আছে যে এখানে হেড অন কলিশন হইতে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা টু ওয়ে রোড না, এটা হচ্ছে সিঙ্গেল, সরি, টু লেন রোড না, এটা হচ্ছে সিঙ্গেল লেন রোড। যদি সিঙ্গেল লেন রোড হয় তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম সিঙ্গেল লেন রোডের ক্ষেত্রে এসএসডি ক্যালকুলেশন করতে গেলে টু লেন রোডের জন্য যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটাকে 2 দ্বারা গুণ করতে হয়। তো টু লেন রোডের জন্য আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা পাইছি হচ্ছে 59.65, তাহলে সিঙ্গেল লেন রোডের ক্ষেত্রে সে ভ্যালুটা হবে 59.65 ইন্টু 2, ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে হচ্ছে 119.30 মিটার। অর্থাৎ আমাদের যে রোডটা আছে সেই রোডটার যখন একজন ড্রাইভার চলবে তার এই সামনের 120 মিটার রোড সবসময় মানে সাইড ডিস্টেন্সের মধ্যে থাকতে হবে, অন্যথায় সেখানে হেড অন কলিশন হওয়ার পসিবিলিটিস থাকবে বা হেড অন কলিশন হতে পারে। যে প্রবলেমটা করাইলাম এটা কারোর বুঝতে অসুবিধা আছে? যেটা করাইলাম এই প্রবলেমটা কি বোঝা গেছে? জি স্যার। যদি কারোর কোনো অসুবিধা থাকে বলতে পারেন, এগুলো কিন্তু খুব মানে বড় কোনো প্রবলেম না বা বড় কোনো ম্যাথও না বা খুব জটিল কোনো কিছু না, ছোট ছোট প্রবলেম, কিন্তু এগুলা পরীক্ষায় থাকতে পারে যেহেতু জিওমেট্রিক ডিজাইনে সব এসএসডি ওএসডি এগুলাই, সেগুলো কিন্তু পরীক্ষায় থাকতে পারে। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে সে বলতে পারেন। স্যার, এই হ্যাঁ যে বলেন। 2 দ্বারা যাচ্ছে আমরা গুণ করতে স্যার, এই বিষয়টা আরেকটু স্যার বলতেন একবার। দ্বারা গুণ করছি কারণ এই যখন আমরা এসএসডি ক্যালকুলেশন করি বা স্টপিং সাইড ডিসটেন্স ক্যালকুলেশন করি, ধরেন যদি কোনো রোড এরকম হয়, যেমন আমাদের আমাদের উত্তরা ইউনিভার্সিটির সামনে যে রোডটা, সেই রোডটাও এরকম একটা রোড, মাঝখানে এরকম লেন মার্কিং করা থাকে। এই সমস্ত রোডকে বলা হয় হচ্ছে টু ওয়ে টু লেন রোড। টু ওয়ে টু লেন রোড কেন টু ওয়ে টু লেন রোড বলা হয়? কারণ এই রাস্তায় গাড়ি দুই দিকেই চলাচল করে, এদিক থেকেও গাড়ি চলাচল করে, আবার এই ডিরেকশনেও গাড়ি চলাচল করে। যেহেতু দুই ডিরেকশনে গাড়ি চলাচল করে তাই একে বলা হয়েছে টু ওয়ে রোড। আর টু লেন রোড বলা হয় কারণ হচ্ছে এর লেন দুইটা, এই যে লেন মার্কিং করে এ পাশে একটা লেন আলাদা করে দেওয়া হয়েছে, এ পাশে একটা লেন আলাদা করে দেওয়া হয়েছে। যদি এরকম আলাদা করে দেই তাহলে তো কোনো অসুবিধা নাই, গাড়িগুলা কি হবে, এই লেনের গাড়ি এই দিক দিয়ে চলাচল করবে, এই লেনের গাড়ি এদিক দিয়ে চলাচল করবে, তার মানে তাদের সামনাসামনি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এই সমস্ত রোডের ক্ষেত্রে আমরা এসএসডি এই যে ফর্মুলা দিয়ে যেটা ক্যালকুলেশন করব সেটাই হবে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু যদি এরকম হয়, যদি এরকম হয় যে এইখানে মানে গ্রামের দিকে যে সমস্ত রোড দেখা যায় সেগুলো হচ্ছে সিঙ্গেল লেন রোড। গ্রামের দিকে রোড খেয়াল করেন, গ্রামের রোডের ভিতরে এরকম মাঝখানে কোনো লেন মার্কিং করা থাকে না, রোডগুলো হচ্ছে এরকম ছোট রোড হয়, 8 ফিটের রোড হয় বা 10 ফিটের রোড হয়, এরকম ছোট রোড হয়, বিশেষ করে 8 ফিটের রোডে বেশি হয়। এই রোডের মাঝখানে কোনো লেন মার্কিং করা নাই, কিন্তু তারপরেও এই রোডে কি হয়, গাড়ি তো দুই দিক দিয়ে চলাচল করে, মানুষ কিন্তু এদিক থেকে এদিকেও যেতে হয় একই রোডে, আবার এই একই রোডে এদিক থেকে এদিকেও আসতে হয়। তাহলে ধরেন একই রোডে এরকম দুইটা ট্রাক ঢুকে গেছে, এখন এই দুইটা ট্রাক কি করবে, যদি মানে যদি না তারা ব্রেক করে তাহলে কি হবে, এই গাড়িটা এদিক থেকে আসবে, এই গাড়িটা এদিক থেকে এসে এখানে সামনাসামনি একটা সংঘর্ষ হবে। তো সেটাই বলতেছি, যদি টু লেনের রোড হয় তাহলে সেক্ষেত্রে এসএসডি সরাসরি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই। আর যদি এরকম সিঙ্গেল লেন রোড হয় তাহলে এখানে এই সাইড ডিসটেন্সটা আরেকটু বেশি রাখা হয়, সেফটি ফ্যাক্টরের জন্য সাইড ডিসটেন্সটা আরো বেশি রাখা হয়, কারণ এখানে আলাদা কোনো সেপারেট লেন নাই যে এই গাড়িটা অন্য দিক দিয়ে চলে যাবে। এর যদি ব্রেক না করে তাহলে এখানে অবশ্যই অবশ্যই সংঘর্ষ হবে। এখন যদি টু লেন রোড হয়, টু লেন রোডের ক্ষেত্রে তো এর লেন দিয়ে চলতেছে, এর লেন দিয়ে চলতেছে, তো যখন আমরা সাপোজ এই গাড়িটার জন্য যদি এসএসডি ক্যালকুলেশন করি বা স্টপিং সাইড ডিসটেন্স ক্যালকুলেশন করি, এই গাড়িটার জন্য এর সামনে কোনো গাড়ি আসতেছে কিনা সেটা আমাদের চিন্তা করা লাগে না। কিন্তু যখন আমরা সিঙ্গেল লেন রোডে ক্যালকুলেশন করি তখন এই গাড়ির জন্য যদি আমরা এই গাড়িটাকে থামাইতে কত ডিস্টেন্স লাগবে সেটা যদি চিন্তা করি, তখন এর সামনে দিয়ে আবার অন্য আরেকটা গাড়ি আসতেছে কিনা সেটা আমাদের চিন্তা করতে হয়। তো এটা চিন্তা করতে হলে আমাদের হচ্ছে ডিস্টেন্সটা একটু বেশি রাখতে হবে। তো সেই জন্য ফর্মুলাটা হচ্ছে যদি সিঙ্গেল লেন রোডের জন্য আমরা এসএসডি ক্যালকুলেশন করি
তাহলে নরমালি ফর্মুলা দিয়ে যে ভ্যালুটা পাবো সেটাকে 2 দ্বারা গুণ করে আমাদের সিঙ্গেল লেন রোডের জন্য ভ্যালুটা বের করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু পরের প্রবলেমটা দেখি। এখানে সব প্রবলেম আছে সবগুলাই ছোট ছোট। ফর্মুলা তো একটা ফর্মুলাই, জাস্ট ছোট ছোট বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিছু প্রবলেম দেওয়া আছে। 3 নাম্বার প্রবলেমটা যদি দেখি, এখানে বলতেছে ক্যালকুলেট দ্য স্টপিং সাইড ডিসটেন্স অন এ হাইওয়ে এট এ ডিসেন্ডিং অথবা লোয়ার অথবা নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ 2%। দেখেন এখানে স্লোপ বলা আছে, অর্থাৎ আমাদের এখানে এসএসডি ক্যালকুলেশন করতে হবে। বলা আছে ডিজাইন স্পিড হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার এবং এই যে রাস্তাটা সেই রাস্তাতে ডিসেন্ডিং স্লোপ আছে হচ্ছে 2%। ডিসেন্ডিং স্লোপ মানে মানে কি বোঝায় বলতে পারবেন যে ডিসেন্ডিং স্লোপটা কি? দেখি বলেন কেউ, ডিসেন্ডিং স্লোপ মানে কি? স্লোপ হয় দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসেন্ডিং স্লোপ আর একটা হচ্ছে ডিসেন্ডিং স্লোপ। পারবেন কেউ? স্যার ডিসেন্ডিং তো স্যার মূলত নিচের দিকে যায় স্যার। হ্যাঁ, রাইট। স্লোপ হচ্ছে দুই ধরনের, একটা স্লোপ হচ্ছে নিচের থেকে উপরে ওঠে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসেন্ডিং স্লোপ অথবা পজিটিভ স্লোপ। অ্যাসেন্ডিং স্লোপ অথবা পজিটিভ স্লোপ। আর ডিসেন্ডিং স্লোপ মানে হচ্ছে ধরেন পাহাড় থেকে নিচে নামতেছে বা কোনো একটা উঁচু ব্রিজ থেকে নিচে নামতেছে, এই ধরনের স্লোপকে বলা হয় হচ্ছে ডিসেন্ডিং স্লোপ, যেটা উপর থেকে নিচে নামতেছে। এই ধরনের স্লোপকে বলা হয় ডিসেন্ডিং স্লোপ অথবা নেগেটিভ স্লোপ। এইখানে আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে এখানে বলা আছে ডিসেন্ডিং অবলিক নেগেটিভ। পরীক্ষার প্রশ্নে যদি এই প্রবলেম আসে সেক্ষেত্রে কিন্তু দুইটা নাম লেখা থাকবে না, যে কোনো একটা থাকবে, আইদার ডিসেন্ডিং থাকতে পারে অথবা নেগেটিভ থাকতে পারে। তো এখানে বলা আছে এই ডিসেন্ডিং স্লোপ আছে হচ্ছে 2% আর স্পিড বলা আছে হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। আর বাকি দুইটা ভ্যালুসে আমাদের লাগবে, অর্থাৎ রিঅ্যাকশন টাইমের ভ্যালুটা বলা নাই আর ফ্রিকশন কোএফিশিয়েন্টের ভ্যালুটাও বলা নাই। এখানে বলা আছে অ্যাসিউম আদার ডাটা, মানে বাকি দুইটা ভ্যালু এটা অ্যাসিউম করে নিতে বলছে। সো আপনাদের পরীক্ষায় যদি থাকে আইদার ওই দুইটা ভ্যালু দেওয়া থাকবে, মেইনলি ফ্রিকশনের ভ্যালুটা অবশ্যই দেওয়া থাকবে। আর যদি এই রিঅ্যাকশন টাইম বা টি এর ভ্যালুটা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিতে হবে। আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন আর কিছু নেই, একই ফর্মুলা, জাস্ট এর আগে যখন আমরা ভ্যালু বসেছি এই প্রবলেমগুলোতে কোনো স্লোপ ছিল না, তো স্লোপ না থাকার কারণে আমরা এই যে এখানে যে বলতেছি যে স্লোপের ভ্যালুটা আমরা ফর্মুলা লিখছিলাম 2cf প্লাস মাইনাস এ, এটাকে বলছিলাম স্লোপ। স্লোপ যেহেতু ছিল না ওই ভ্যালুটা 0 বসাইছিলাম, এখানে যেহেতু স্লোপ আছে তাই সেখানে ভ্যালুটা বসাইতে হবে। তো ফর্মুলাটা দেখি, ফর্মুলাটা হচ্ছে ভিটি প্লাস ভি স্কোয়ার বাই 2c এফ মাইনাস, এটাকে আমরা জেনারেলি প্রকাশ করি হচ্ছে এ দ্বারা, স্লোপকে প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। কেউ যদি বড় হাতে জি দ্বারা প্রকাশ করে তাতেও অসুবিধা নাই, সেটাও ঠিক আছে, তবে নর্মালি এটা প্রকাশ করা হয়েছে এ দ্বারা। তো ভিটি, ভি মানে হচ্ছে ভেলোসিটি, প্রশ্নে বলা আছে ভেলোসিটি হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার, তো সেটাকে যদি মিটার পার সেকেন্ড কনভার্ট করে নেই তাহলে ভ্যালুটা আসছে 22.22 মিটার পার সেকেন্ড। যেহেতু আমাদের রিঅ্যাকশন টাইম প্রশ্নে দেওয়া নাই, সেম একই আগের মতো 2.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটা ভ্যালু অ্যাসিউম করে নিতে হবে, সেটা এখানে নেওয়া হচ্ছে 2.5। আর ফ্রিকশন কোএফিশিয়েন্টের ভ্যালুটা আমি আবারও বলতেছি, ফ্রিকশন কোএফিশিয়েন্টের ভ্যালু মুখস্থ করার কিছু নাই। ফ্রিকশন কোএফিশিয়েন্টের ভ্যালু আইদার আপনাকে টেবিল দেওয়া থাকবে অথবা হচ্ছে ভ্যালুই প্রশ্নে দেওয়া থাকবে। আইদার এই টেবিল দেওয়া থাকবে, টেবিল থেকে আপনি সরাসরি ভ্যালু নিতে পারবেন, অথবা আপনার ভ্যালুটা ফ্রিকশনের ভ্যালুটা সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে। তো ভ্যালু যদি বসাই দেই, ভি এর ভ্যালু হচ্ছে 22.22, রিঅ্যাকশন টাইম 2.5 প্লাস ভি এর ভ্যালু 22.22, ভি স্কয়ার মানে কি একটা ভি এর সাথে আর একটা ভি গুণ করা, অথবা কেউ যদি জাস্ট নরমালি ক্যালকুলেটরে ভি স্কয়ার বসিয়ে দিলেই হবে, ডিভাইডেড বাই 2 ইনটু সি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ফ্রিকশন হচ্ছে 0.35। আর এখানে যেহেতু ডিসেন্ডিং স্লোপ, ভালো করে মাথায় রাখবেন ডিসেন্ডিং স্লোপ মানে হচ্ছে নেগেটিভ, তার মানে ডিসেন্ডিং স্লোপ দেওয়া আছে হচ্ছে 2%, 2% মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 100 করলে ভ্যালুটা আসছে 0.02, আর যেহেতু নেগেটিভ স্লোপ তাই এখানে মাইনাস, পুরোটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসছে 131.8 মিটার। এই প্রবলেমটা আর কিছুই নয়, একই ফর্মুলা, জাস্ট এখানে একটা স্লোপ দেওয়া ছিল, আগের প্রবলেমটাতে কোনো স্লোপ দেওয়া ছিল না, এখানে একটা স্লোপ দেওয়া আছে, স্লোপ দিয়ে এসএসটি ক্যালকুলেশন করতে বলছে, তাছাড়া আলাদা কিছুই না। সেম এই 4 নাম্বার প্রবলেমটা আমি করাবো না, এটা একই ভ্যালু মানে একই প্রবলেম, জাস্ট এখানে তিনটা আলাদা আলাদা কেস দেওয়া আছে, একটা ভেলোসিটি দেওয়া আছে, রিঅ্যাকশন টাইমটা এখানে প্রশ্নেই বলা আছে,
আর এখানে জাস্ট তিনটা আলাদা আলাদা কেস বলা আছে। প্রথমে বলা আছে দ্য গ্রেড ইজ 5% ডিসেন্ডিং। 5% ডিসেন্ডিং মানে হচ্ছে, মাথায় রাখতে হবে, ডিসেন্ডিং মানে হচ্ছে নিচের দিকে, তার মানে হচ্ছে নেগেটিভ। এরপরে বলা আছে গ্রেড ইজ 4% অ্যাসেন্ডিং। 4% অ্যাসেন্ডিং মানে হচ্ছে উপরের দিকে 4%, অর্থাৎ +4। আর থার্ড কেসে বলা আছে যে রোড ইজ অন জিরো গ্রেড। জিরো গ্রেড মানে হচ্ছে লেভেল রোড, এখানে কোনো স্লোপ নাই। তো যদি স্লোপ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা স্লোপের ভ্যালুটা 0 বসাই দিই। আর যেখানে ডিসেন্ডিং থাকে সেখানে হচ্ছে মাইনাস, যেখানে অ্যাসেন্ডিং থাকে সেটা হচ্ছে প্লাস। যেমন এখানে ডিসেন্ডিং বের করা হয়েছে, ডিসেন্ডিং এর জন্য ভ্যালুটা হচ্ছে মাইনাস, যখন অ্যাসেন্ডিং বের করছে অ্যাসেন্ডিং এর জন্য ভ্যালুটা হচ্ছে প্লাস। আর যেখানে কোনো স্লোপই নাই সেখানে আসলে স্লোপের কোনো ভ্যালু নেই, স্লোপের ভ্যালু হচ্ছে 0। 0 এখানে প্লাস বা মাইনাস করাও যায়, না করাও যায়। এটা বাসায় প্র্যাকটিস করবেন। একই প্রবলেম, 3 এবং 4 একই জিনিস, জাস্ট এখানে একটা কেস বলা ছিল, এখানে তিনটা আলাদা আলাদা কেস বলা আছে। আমি এখান থেকে লাস্ট যেটা দেখাবো, এটাও দেখাবো না, এটাও খুব মানে সহজ একটা প্রবলেম, জাস্ট 5% ডাউনগ্রেড দেওয়া আছে। 5% ডাউনগ্রেড দিয়ে এখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যেমন প্রশ্নটা আমি একটু দেখাই দিই। বলা আছে এই মোটরিস্ট ট্রাভেলিং এট 55 মাইল পার আওয়ার, মানে একজন চালক 55 মাইল পার আওয়ার বেগে গাড়ি চালাইতেছে এবং সেখানে 5% ডাউনগ্রেড হাইওয়ে আছে। ডাউনগ্রেড মানে হচ্ছে নিচের দিকে, ডাউনগ্রেড মানে হচ্ছে উপর থেকে নিচে নামতেছে, অর্থাৎ ডিসেন্ডিং, মানে স্লোপটা হবে নেগেটিভ। অবজার্ভ যে ক্র্যাশ অ্যাহেড অফ হিম, তার মানে হচ্ছে সে দেখলো তার সামনে একটা ভেহিকেল ক্র্যাশ করছে। ইনভলভিং অ্যান ওভারটার্ন ট্রাক দ্যাট ইজ কমপ্লিটলি ব্লকিং দ্য রোড, তার মানে হচ্ছে তার সামনে একটা ট্রাক উল্টায় পুরো রোডটাকে ব্লক করে রাখছে। এখন বলতেছে ইফ দ্য মোটরিস্ট ওয়াজ অ্যাবল টু স্টপ দিস ভেহিকেল 30 ফিট ফ্রম দ্য ওভারটার্ন ট্রাক, তার মানে হচ্ছে এখন চালকের উদ্দেশ্য হচ্ছে যে এখানে ট্রাকটা উল্টায় গেছে তার 30 ফিট আগেই সে গাড়িটা থামাই দিবে। তারপরে বলতেছে হোয়াট ওয়াজ হিজ ডিস্টেন্স ফ্রম দ্য ট্রাক ওয়েন হি ট্রাইড টু অ্যাপ্লাই দ্য ব্রেক। এখানে কিন্তু আমাদের সাইড ডিস্টেন্স ক্যালকুলেশন করতে বলে নাই, এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আমাদের বলে নাই যে ক্যালকুলেট দ্য স্টপিং সাইড ডিস্টেন্স। এখানে বলতেছে যদি সে ব্রেক অ্যাপ্লাই করে তাহলে সে মানে কত দূরে ডিস্টেন্সে গিয়ে সে তার উদ্দেশ্যটা হচ্ছে ট্রাক থেকে 30 ফিট আগেই সে গাড়িটা থামাই দিবে। তো যদি ব্রেক অ্যাপ্লাই করে, তো ব্রেক অ্যাপ্লাই করার পরেও সে কতটুকু ডিস্টেন্স চলে যাবে, ব্রেকিং ডিস্টেন্সটা কত, সেই ব্রেকিং ডিস্টেন্সটা শুধু ক্যালকুলেশন করতে বলছে। এখানে কিন্তু টোটাল এসএসডি ক্যালকুলেশন করতে বলে না। তো যদি ব্রেকিং ডিস্টেন্স ক্যালকুলেশন করতে বলে তাহলে আমরা টোটাল ওই ভিটি প্লাস ভি স্কোয়ার বাই 2জিএফ ওই ফর্মুলাতে যাওয়ার দরকারই নেই। আমরা শুধুমাত্র ব্রেকিং ডিস্টেন্সের অংশ যতটুকু সেই ব্রেকিং ডিস্টেন্সের অংশ দিয়ে ক্যালকুলেশন করব। তো ব্রেকিং ডিস্টেন্সের অংশ হচ্ছে এইটুকু। এখানে ভি এর ভ্যালুটা দেওয়া আছে মাইল পার আওয়ারে, সেখান থেকে যে 55 মাইল পার আওয়ার থেকে কিলোমিটারে কনভার্ট করার জন্য 1.61 দ্বারা গুণ করা হয়েছে। আমরা জানি 1 মাইল ইকুয়াল টু 1.61 কিলোমিটার, এই জন্য 1.61 দ্বারা গুণ করা হয়েছে। তার সাথে কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করা হয়েছে, আর ঘন্টা থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে ভ্যালুটা পাওয়া গেছে 24.6। 24.6 স্কোয়ার 2 ইন্টু জি ইন্টু এফ এর ভ্যালুটা প্রশ্নে কোথাও দেওয়া নাই, তবে যেটা বললাম এটা হচ্ছে আইদার আমাদের ওই টেবিল থেকে নিতে হবে অথবা সরাসরি প্রশ্নে বলাই থাকবে। তো ফ্রিকশনের ভ্যালুটা এখানে কনসিডার করছে হচ্ছে 0.35। আর যেহেতু এখানে 5% ডাউন গ্রেড বা ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট আছে, স্লোপ আছে, সেই জন্য -0.05। সেখান থেকে ক্যালকুলেশন করে দেখতেছি যে আমাদের টোটাল এখানে ব্রেকিং ডিস্টেন্স আসে হচ্ছে 102.8 মিটার। 102.8 মিটার। তাহলে এই ব্রেকিং ডিস্টেন্স পাইলাম 102.8 মিটার। তার সাথে তার উদ্দেশ্যটা ছিল হচ্ছে সে 30 ফিট, যেখানে ট্রাক উল্টায় আছে তার 30 ফিট আগেই সে গাড়িটা থামাই দিবে। 30 ফিটকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমরা জানি 1 মিটার সমান 3.2 ফিট 28 ফিট। তো সেই 30 কে যদি আমরা 3.28 দ্বারা ভাগ করি এই 30 ফিট যেটা ছিল 30 ফিটটাকেও মিটারে কনভার্ট করা যাবে। তো মিটারে কনভার্ট করলে যে ভ্যালুটা আসে তার সাথে যদি আমরা ব্রেকিং ডিস্টেন্সটা যোগ দিই তাহলে ডিস্টেন্স থেকে মানে ট্রাক থেকে কত দূর ডিস্টেন্স আগে তাকে ব্রেক চাপতে হবে সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। পুরো ভ্যালুটা পাইলাম হচ্ছে 102.8 প্লাস এই যে 30 ফিটকে মিটারে কনভার্ট করলে এতটুকু আসে, পুরোটা যোগ করলে ভ্যালুটা আসছে 111.95 মিটার। আমাদের এই প্রবলেমটার পার্থক্যটা হচ্ছে আগের প্রবলেমগুলোতে সরাসরি আমাদের স্টপিং সাইড ডিসটেন্স ক্যালকুলেশন করতে বলছিল, এখানে সরাসরি স্টপিং সাইড ডিসটেন্স ক্যালকুলেশন করতে বলে নাই। এখানে আমাদের বলছে হচ্ছে ব্রেকিং ডিসটেন্সটা ক্যালকুলেশন করতে। ব্রেকিং ডিসটেন্স ক্যালকুলেশন করার জন্য ব্রেকিং ডিসটেন্সের যে পার্ট সেই ফর্মুলাটুকু দিয়ে আমরা ব্রেকিং ডিসটেন্সটা ক্যালকুলেশন করে ফেলছি।
এইখান থেকে আমি আর একটা প্রবলেম দেখাবো, এটা একটু আলাদা। এখানে এই প্রবলেমটার আবার দুইটা পার্ট আছে। 6 নাম্বার যে প্রবলেমটা, এটা একটু ভালো করে খেয়াল করি। এটা হচ্ছে গতানুগতিক অন্যান্য যে প্রবলেম দেখলাম তার থেকে একটু আলাদা। এখানে বলতেছে an accident investigation estimates that a vehicle hits an apartment at a speed of x mile per hour. অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে এই যে মানে ব্রিজের নিচে, ব্রিজের যে সমস্ত পায়ার থাকে সেগুলোকে বলা হয় অ্যাপার্টমেন্ট। ব্রিজের পায়ারকে অ্যাপার্টমেন্ট বলে না। অ্যাপার্টমেন্ট হচ্ছে ওই ব্রিজের দুই মাথায় একদম দুই প্রান্তে রোডের সাথে যেটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে অ্যাপার্টমেন্ট। সেটাই বলা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টকে হিট করছে এক্স মাইল পার আওয়ার বেগে। Based on his assessment, he observes a speed mark of 180 feet on the pavement. যে এটা ইনভেস্টিগেশন করতেছে সে দেখতেছে যে রাস্তায় 180 ফিটের স্কিড মার্ক আছে। স্কিড মার্ক মানে হচ্ছে এই যে গাড়িটা ব্রেক চাপার পরে যে স্পিড করে চলে গেছে রাস্তার উপরে, সেটা ঘর্ষণের কারণে সেটা দাগ পড়ে গেছে। সে দাগের ভ্যালুটা হচ্ছে 100 ফিট, 180 ফিট। এবং যে রাস্তায় এটা হচ্ছে স্কিড করছে বা দাগ কেটে চলে গেছে, সেই রাস্তার ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে এফ এর ভ্যালু, ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.35। এবং 180 ফিট রাস্তার পাশাপাশি রাস্তার যে শোল্ডার ছিল, এখানে বলতেছে গ্রাস শোল্ডার বা ঘাসের শোল্ডার ছিল, 85 ফিট ঘাসেও সে শেষরায় চলে গেছে। সে যেই শোল্ডার বা ঘাসের শোল্ডারে সে স্কিড করে গেছে বা মার্ক করে গেছে, সেই ঘাসের শোল্ডারের ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.25। তার মানে সে পুরা গাড়িটা আসলে স্কিড করছে হচ্ছে 180 প্লাস 85, তার মানে হচ্ছে টোটাল 265 ফিট গাড়িটা হচ্ছে এরকম স্লিপ বা স্কিড করে চলে গেছে, স্লিপ না স্কিড করে গেছে। যখন তার মধ্যে 180 ফিট ছিল হচ্ছে রোড, সেই রোডের ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.35, আর 85 ফিট ছিল হচ্ছে গ্রাস শোল্ডার বা রোডের শোল্ডার, সেই শোল্ডারের ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.25। এরপরে বলা আছে দ্য রোড ইজ অন 5% ডিসেন্ডিং গ্রেডিয়েন্ট, তার মানে হচ্ছে রোডটা এরকম -5% স্লোপে ছিল। স্পিড অফ দ্য ভেহিকেল এট দ্য বিগিনিং অফ স্কিড মার্ক ইজ 50 কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে যখন গাড়িটা স্কিড করা শুরু করে সেইখানে গাড়িটার বেগ ছিল হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ডিটারমাইন দ্য স্পিড এক্স, তার মানে হচ্ছে এই যে গাড়িটা যখন অ্যাপার্টমেন্টে হিট করে, কারণ আমরা যদি এই পুরো প্রশ্নটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ধরেন এইখানে একটা ব্রিজের অ্যাপার্টমেন্ট আছে আর এইখান দিয়ে একটা গাড়ি চলতেছে। এবার এইখান থেকে গাড়িটা কোনো কারণে সে মানে গাড়িটার কোনো মেকানিক্যাল ত্রুটি হয়েছে বা এখান থেকে সে ব্রেক চাপছে, ব্রেক চাপার পরে এইখান থেকে এই পর্যন্ত ধরেন 180 ফিট ডিস্টেন্স, 180 ফিট রাস্তাতে আছে, রাস্তায় সে পুরো স্কিড করে গেছে। এই রাস্তার ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.35। এরপরে রাস্তা থেকে সরে গিয়ে বাকি 85 ফিট সে ঘাসের শোল্ডারের মধ্যে স্কিড করে গেছে এবং এই ঘাসের শোল্ডারের ফ্রিকশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.25। আমাদের যখন এইটা ব্রেক অ্যাপ্লাই করা শুরু করছে তখন গাড়িটার স্পিড ছিল হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের প্রশ্ন চাইতেছে কি, এই যে যখন গাড়িটা এই অ্যাপার্টমেন্টে গিয়ে হিট করতেছে তখন এর ভেলোসিটি কত, তখন এর ভেলোসিটিটা কত, এই ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলতেছে। তো প্রথমে আমরা দেখি যখন গাড়িটা এই ব্রেক করছে তখন তার স্পিড ছিল 50 কিলোমিটার পার আওয়ার। এই ভ্যালুটা দিয়ে আমরা একটা ব্রেকিং ডিসটেন্স ক্যালকুলেশন করতে পারবো। তো সেই ব্রেকিং ডিসটেন্স যদি ক্যালকুলেশন করি তাহলে ব্রেকিং যেহেতু ওই যখন ব্রেক করছে তখন তার স্পিড ছিল হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তো 50 কিলোমিটার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে ভ্যালুটা আসছে 13.89 মিটার পার সেকেন্ড। আর তাহলে এখানে ভি এর ভ্যালুটা যদি আমরা 13.89 বসাই দেই, 13.89 বসাই দিলাম, তার সাথে 2 ইন্টু জি ইন্টু রাস্তার ক্ষেত্রে ফ্রিকশনের ভ্যালুটা হচ্ছে 0.35, আর যেহেতু 5% ডিসেন্ডিং ছিল তাই সেখানে আমাদের এই জি এর ভ্যালুটা হচ্ছে -0.05। এখন পার্থক্য যেটা বা যেটা আমাদের চিন্তা করতে হবে, কনসিডার করতে হবে, সেটা হচ্ছে এই প্রবলেমটাকে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে। প্রথমত গাড়িটা যখন পেভমেন্ট বা রাস্তাতে ছিল তখন কি অবস্থা ছিল, আর যখন শোল্ডারে গেছে তখন কি অবস্থা ছিল। যখন রাস্তাতে ছিল, রাস্তাতে কতটুকু ছিল, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল। যখন রাস্তাতে তার ইনিশিয়াল বা প্রারম্ভিক বেগ ছিল হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, যখন রাস্তাটা সেটা ছেড়ে শোল্ডারে প্রবেশ করছে
তখন এর বেগ কত সেই বেগটা আমাদেরকে বের করে নিতে হবে। এই v2টা আসলে কত, রাস্তাতে যখন ব্রেক চাপে তখন তার বেগ তো ছিল 50, কিন্তু যখন এই রাস্তাটা ক্রস করে যখন শোল্ডারে প্রবেশ করতেছে তখন তার বেগ কত ছিল সেই ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স আমাদের প্রশ্নে বলা আছে যে রাস্তাতে ছিল 180 ফিট। 180 ফিট থেকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 180 ডিভাইডেড বাই 3.28। এখানে ভেলোসিটি কত, এখানে হচ্ছে ভেলোসিটি হচ্ছে প্রথম ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এই যে এই 50 কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে ভ্যালুটা আসে হচ্ছে 13.89। তো 13.89 স্কোয়ার মাইনাস এখানে যখন রাস্তাটা ক্রস করতেছে অতিক্রম করতেছে তখন ভেলোসিটিটা কত সেটা আমরা জানি না, তাই সেটাকে আমরা v2 দ্বারা প্রকাশ করলাম। 13.89 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ডিভাইডেড বাই 2g, f এর ভ্যালু হচ্ছে 0.35 মাইনাস 5% ডাউনগ্রেড তাই হচ্ছে 0.05। পুরোটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের এই পয়েন্টে যখন রাস্তাটা ক্রস করে সে মাত্র শোল্ডারে ঢুকতেছে তখন ভেলোসিটি পাইতেছি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবার সেম একই কাজ আমরা আবার শোল্ডারের জন্য করব। তাহলে শোল্ডারে যখন প্রবেশ করতেছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10, এটা আমরা পেয়ে গেছি। আমাদের বের করতে হবে এই ফাইনাল ভেলোসিটিটা কত, যখন হিট করতেছে তখন ভেলোসিটি কত। আর এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স আমরা জানি প্রশ্নে দেওয়া হচ্ছে 85 ফিট। 85 কে যদি ফিটকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 3.28 দ্বারা ভাগ করতে হবে। একই ভ্যালু ভি স্কয়ার ভি টু স্কয়ার মানে কি এই পয়েন্টের ভেলোসিটি, এই পয়েন্টের ভেলোসিটি আমরা এখানে বের করছি সেটা হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার মাইনাস লাস্ট যে পয়েন্ট এই পয়েন্টের ভেলোসিটিটাকে আমরা x দ্বারা প্রকাশ করছি, তাহলে v2 স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2g। এখন শোল্ডারের ক্ষেত্রে ফ্রিকশনের ভ্যালুটা 0.25, তাই 0.25, আর আমাদের স্লোপ বলা আছে 5% ডাউনগ্রেড, 5% মানে হচ্ছে 0.05। ক্যালকুলেশন করলে v2 এর ভ্যালুটা আমরা 10 বসাবো, 10 বসাইলে এখানে আমাদের x এর আমরা একটা ভ্যালু পাবো, সেই ইউনিটটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ড, ইউনিটটা হবে হচ্ছে মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু ভ্যালুটা চাইছে হচ্ছে মাইল পার আওয়ারে। তাহলে কি করতে হবে, এই যে মিটার পার সেকেন্ড যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আবার আমাদের মাইল পার আওয়ারে কনভার্ট করতে হবে। অর্থাৎ মিটার থেকে প্রথমে কিলোমিটারে নিব, তারপরে কিলোমিটার থেকে মাইলে নিব, মাইলে নেওয়ার পরে আবার আওয়ার সেকেন্ড থেকে আওয়ারে নিব, আওয়ারে নিয়ে কনভার্ট করে দেখব যে ভ্যালুটা আমাদের মাইল পার আওয়ারে কত আসে। প্রবলেমটা কি বোঝা গেছে? সেটা এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে আমাদের স্টপিং সাইড ডিসটেন্স এই পর্যন্তই ছিল। আমরা নতুন যেটা শুরু করব সেটা হচ্ছে ওভারটেকিং সাইড ডিসটেন্স। খুবই ইম্পর্টেন্ট, ওভারটেকিং সাইড ডিসটেন্স। কিছু কিছু রাস্তার পাশে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে যে ওভারটেকিং নিষেধ, ওভারটেকিং করা যাবে না। সেটা আসলে কিভাবে আমরা ডিটারমাইন করি বা কোন রাস্তার কোন কোন অংশে আসলে ওভারটেকিং করতে দেওয়া হয় না সেটাই আমরা বের করব। সো ওভারটেকিং সাইড ডিসটেন্স, তো যদি প্রথমে ডেফিনেশনে আসি যে ওভারটেকিং সাইড ডিসটেন্সের ডেফিনেশন কি, সেটা বলতেছে দ্য মিনিমাম ডিসটেন্স ওপেন টু দ্য ভিশন অফ দ্য ড্রাইভার অফ এ ভেহিকেল ইন্টেন্ডিং টু ওভারটেক স্লো ভেহিকেল ahead with this safety against traffic of opposite direction is known as minimum overtaking side distance or safe passing side distance. Overtaking side distance এর আরেকটা নাম হচ্ছে passing side distance। তো এটাকে কথাটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি বলতে চাচ্ছে। ধরেন এটা হচ্ছে একটা রোড, রোডের এইখান দিয়ে একটা গাড়ি চলতেছে, এর সামনে আর একটা গাড়ি আছে, তবে এই গাড়িটা হচ্ছে স্লো মুভিং ভেহিকেল। এখানে একটা স্লো মুভিং ভেহিকেল আছে, বা এটাকে ধরেন আমরা বলতেছি, ধরেন বললাম এখানে একটা প্রাইভেট কার আছে, তার পিছনে একটা বাস আসতেছে। এখন বাসের ভেলোসিটি আমরা বলতেছি, ধরেন বাসের ভেলোসিটি বেশি আর প্রাইভেট কারের ভেলোসিটি কম। তাহলে সে কি করবে, সে চাইবে এই গাড়িটাকে ওভারটেক করতে, ওভারটেক করে আগায় যেতে। তা সাধারণত আমাদের রোড যেগুলো আছে, ধরেন আমাদের উত্তর ইউনিভার্সিটির সামনের রোড দিয়ে যদি বোঝাই, ধরেন এটা হচ্ছে উত্তর ইউনিভার্সিটির সামনের রোড, এরকম মাঝখানে লেন মার্কিং করা আছে। তো লেন মার্কিং যখন করা আছে, এই যে প্রাইভেট কার, এই প্রাইভেট কার তো এই লেনের পুরো জায়গাটা দখল করেই আছে। একে যদি ওভারটেক করতে হয় তাহলে কি করতে হবে, সে আগে দেখবে যে তাকে ওভারটেক করার একমাত্র ওয়ে হচ্ছে এই লেন থেকে এই লেনে এসে ওভারটেক করে আবার এই লেনে ফেরত যাও।
তো যখন সে এই সিদ্ধান্তটা নেবে ওভারটেকিং এর, সে আগে দেখবে এই পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, এই পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। তো এই ওভারটেকিং সাইড ডিস্টেন্স বা পাসিং সাইড ডিস্টেন্স মানে হচ্ছে এই যে এখানে যে একটা গাড়ি আছে বা ড্রাইভার আছে, তার এই গাড়িটা অতিক্রম করে আবার এই আগের লেনে ফেরত আসতে এই পর্যন্ত যে সেফ ডিস্টেন্স বা মিনিমাম যে ডিস্টেন্স লাগবে, এই ডিস্টেন্সটাকে বলা হয় হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। is the minimum distance open to the vision of driver of a vehicle intending to overtake slow vehicle। মানে এখানে যে ড্রাইভার আছে সে তার ইন্টেনশন হচ্ছে তার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটাকে ওভারটেক করা। ওভারটেক করার জন্য এই পাশের লেন বা অন্য লেনে গিয়ে আবার ফেরত আসতে, সেফলি ফেরত আসা পর্যন্ত যে ডিস্টেন্সটা প্রয়োজন, সেই ডিস্টেন্সটাকে বলা হয় হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত সেই ডিস্টেন্সটা বের করা। তো যদি এরকম হয়, ধরেন এই পাশ থেকে যে গাড়িটা আসছে, এই পাশ থেকে ধরেন কন্টিনিউয়াস গাড়ি এসেই যাচ্ছে, একের পর এক গাড়ি এসেই যাচ্ছে, তাহলে কি এই গাড়িটা এই লেন দিয়ে ওভারটেক করার কখনোই সুযোগ পাবে না। আবার যদি এরকম হয় এই পাশ থেকে অনেক পরে পরে গাড়ি আসতেছে, তার মানে কি এই লেনটা মোটামুটি ফ্রি আছে, তাহলে সেক্ষেত্রে এই গাড়িটা খুব সহজেই ওভারটেক করে চলে যেতে পারবে। আমাদেরকে মেইনলি এই অপোজিট ডিরেকশনের কোনো গাড়ি আসতেছে কিনা বা সেই গাড়িটা আসতেছে তার ভেলোসিটি কত সেটা চিন্তা করে, সেটা কনসিডার করে এই যে ওভারটেক করতে বা সেফলি ওভারটেক করতে কতটুকু জায়গা লাগবে, কতটুকু ডিস্টেন্স লাগবে, সেই ডিস্টেন্সটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ওভারটেকিং সাইড ডিস্টেন্স কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতেছে সেটা বলতেছে স্পিড অফ ওভারটেকিং ভেহিকেল অর ওভারটেকেন ভেহিকেল এন্ড ভেহিকেল কামিং ফ্রম অপোজিট ডিরেকশন। তার মানে হচ্ছে যে গাড়িটা ওভারটেক করতে চাচ্ছে তার স্পিড কত, এখানে যে স্লো গাড়িটা আছে তার স্পিড কত, অপোজিট ডিরেকশন থেকে যত যে গাড়িটা আসতেছে তার স্পিড কত, এই প্রত্যেকটা স্পিডের উপরে ডিপেন্ড করে যে ওভারটেকিং সাইড ডিস্টেন্স বেশি হবে নাকি কম হবে। এরপরে বলছি স্কিল অ্যান্ড রিয়াকশন টাইম অফ ড্রাইভার। তার মানে হচ্ছে এই ড্রাইভারটা যখন ডিসিশন নিল সে ওভারটেক করবে, তারপরে তার স্কিল কতটা, সে কত দ্রুত ডিসিশনটাকে বাস্তবায়ন করতে পারতেছে, সেটা হচ্ছে তার স্কিলের উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে ডিসটেন্স বিটুইন ওভারটেকিং এন্ড ওভারটেকিং টেকেন ভেহিকেল। তার মানে হচ্ছে যে ভেহিকলটা ওভারটেক করতে চাচ্ছে এবং যেটাকে ওভারটেক করবে এদের মধ্যবর্তী ডিসটেন্স কত সেটার উপরে ডিপেন্ড করে। রেট অফ অ্যাক্সেলারেশন অফ ওভারটেকিং ভেহিকেল, এই গাড়িটাকে যদি একে অতিক্রম করতে হয় তাহলে কি করতে হবে, এখান থেকে তার ভেলোসিটি বৃদ্ধি করতে হবে। আমরা জানি যে বেগের বৃদ্ধিকেই বলা হয় হচ্ছে অ্যাক্সেলারেশন, তো বেগ বৃদ্ধির হারকে বলা হয় হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তাহলে একে যদি অতিক্রম করতে হয় তাহলে এটাকে অ্যাক্সেলারেট করতে হবে, অ্যাক্সেলারেট করে তার ভেলোসিটিটা বাড়াইতে হবে, বেগটা বাড়াইতে হবে, বাড়ানোর পরে সেটাকে ওভারটেক করতে পারবে। এবং ফাইনালি হচ্ছে গ্রেডিয়েন্ট অফ রোড ইফ এনি, এই রোডে যদি কোনো স্লোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্লোপটাকেও কনসিডার করতে হবে। যদি এটা অ্যাসেন্ডিং স্লোপ থাকে, অর্থাৎ যদি এরকম উপরের দিকে খাড়া স্লোপ থাকে তার মানে কি, তাহলে তাকে আরো বেশি অ্যাক্সেলারেশন করতে হবে, কারণ কিছু পরিমাণ ভেলোসিটি অভিকর্ষ ত্বরণের কারণে নষ্ট হয়ে যাবে। আর যদি এরকম ডিসেন্ডিং স্লোপ থাকে তাহলে তাকে কি, তাহলে কম পরিমাণ অ্যাক্সেলারেশন করতে হবে, কারণ এই অভিকর্ষ ত্বরণের কারণে সে অটোমেটিক্যালি কিছু স্পিড গেইন করে, তো সেই গ্রেডিয়েন্টের উপরেও ডিপেন্ড করে। এখন আমরা ফর্মুলাটা দেখি। ওভারটেকিং সাইড ডিস্টেন্স ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এইটা, টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে d1 d2 d3 d4 এই চারটা জিনিস ক্যালকুলেশন করা। আমরা একটু প্রথমে দেখি যে d1 টা কি জিনিস। d1 টা বলতেছে ডিস্টেন্স ট্রাভেলড ডিউরিং পারসেপশন, p ডিভাইডেড বাই r কে বলা হয়েছে পারসেপশন রিঅ্যাকশন টাইম to the point where vehicle just enters the left lane। আমরা এই ছবিটা থেকে বোঝার চেষ্টা করি, ইন্টারেস্টিং জিনিসটা সহজ। এইখানে একটা গাড়ি চলতেছে, এই ছবিটা প্রথমে খেয়াল করি, এটা হচ্ছে একটা গাড়ি, এটা হচ্ছে আরেকটা গাড়ি। এই গাড়ির থেকে এই গাড়ির ভেলোসিটি বেশি, বেগ বেশি, তাহলে কি চাবে, এ চাবে এটাকে ওভারটেক করতে। আর এই যে দেখেন এই এই অপোজিট লেনে আরেকটা গাড়ি, তার পজিশন হচ্ছে এইখানে। D1 মানে হচ্ছে এই যে ড্রাইভার এ যখন ডিসিশন নিল যে না আমি ওভারটেক করব, সেই সময় থেকে এই গাড়িটা জাস্ট মাত্র মাত্র এই লেন থেকে ওই লেনে প্রবেশ করছে, এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই জাস্ট তার নিজের লেন এখানে এসে ছিল, সেখান থেকে সে মাত্র এই অপোজিট লেনে প্রবেশ করা শুরু করছে।
এ পর্যন্ত যে ডিসটেন্স, এ পর্যন্ত ডিসটেন্সকে বলা হয় হচ্ছে d1 বা ডিসটেন্স ডিউরিং পারসেপশন রিঅ্যাকশন টাইম। মানে এখান থেকে এ পর্যন্ত যে ডিসটেন্স, অর্থাৎ নিজের লেন ছেড়ে অপর লেনে যখনই প্রবেশ করতেছে এই এই পর্যন্ত ডিসটেন্স, সেটা হচ্ছে d1। এটা হচ্ছে d1। তো d1 ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এইটা। এটা হচ্ছে u মাইনাস m ইন্টু t1 প্লাস হাফ ইন্টু at স্কোয়ার। u মাইনাস m ইন্টু t1 প্লাস হাফ ইন্টু at স্কোয়ার। এখানে ইউটা কি জিনিস? ইউটা হচ্ছে এভারেজ স্পিড অফ পাসিং ভেহিকেল। এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, এখানে গাড়ি হচ্ছে দুইটা, মেনলি গাড়ি হচ্ছে তিনটা, তবে আমাদের কনসিডার করতে হয় হচ্ছে এই দুইটা। এটাকে বলা হচ্ছে পাসিং ভেহিকেল। পাসিং ভেহিকেল মানে হচ্ছে যে ওভারটেক করবে। এটার আরেকটা নাম হচ্ছে ওভারটেকিং ভেহিকেল। হচ্ছে পাসিং ভেহিকেল অথবা ওভারটেকিং ভেহিকেল, যে ওভারটেকিং করবে। আর এটা এই যে গাড়িটা, এটার নাম হচ্ছে পাস্ট ভেহিকেল। পাস্ট ভেহিকেল অথবা ওভারটেকেন ভেহিকেল, সেটাকে পাস করা হবে অথবা ওভারটেকেন করা হবে। তাহলে ইউ মানে হচ্ছে পাসিং ভেহিকেলের ভেলোসিটি, অর্থাৎ এই যে গাড়িটা ওভারটেক করতে চাচ্ছে তার যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ। আর এম কি জিনিস? এম মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন স্পিডস অফ পাসিং এন্ড পাস্ট ভেহিকেল। তার মানে হচ্ছে এই গাড়িটার যে স্পিড এবং এই গাড়িটার যে স্পিড, তাদের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলা হয় হচ্ছে এম। ধরেন এটা চলতেছে 50 কিলোমিটার/আওয়ার বেগে, এটা চলতেছে হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে এই যে এদের ডিফারেন্সের 10, সেই 10টা হবে হচ্ছে এম। ইউ ইউ মাইনাস এম, তার সাথে হচ্ছে টি1। টি1 মানে হচ্ছে এই যে রিঅ্যাকশন টাইমটা, আসলে মানে সে যখন ডিসিশন নিল যে সে ওভারটেক করবে, সেইখান থেকে এই লেনে ঢুকতে সে কতটুকু সময় নিতেছে, সেই টাইমটা হচ্ছে টি1। এটাকে বলা হচ্ছে ম্যানুভারিং টাইম। ম্যানুভারিং টাইম মানে সে চিন্তা করার পর থেকে এই যে মোড়টা নিল, এই যে বাঁকটা নিল, এই যে বাঁকটা নিল, অপর লেনে ঢুকতে যে বাঁকটা নিল, এই বাঁককে বলা হয় হচ্ছে ম্যানিউভার। তো ম্যানিউভার করতে যে সময়টুকু নিল সেটা হচ্ছে টি1। তো সেই টি1 জেনারেলি এই টাইমগুলো সবই প্রশ্নে দেওয়া থাকে, যে ম্যানুভারিং টাইম কত বা সেটা পাস করতে কতটুকু টাইম লাগতেছে। যদি কোনো সময় না দেওয়া থাকে, তাহলে ম্যানুভারিং এর স্ট্যান্ডার্ড টাইম ভ্যালুটা হচ্ছে 4 থেকে 5 সেকেন্ড। তবে এটা ভ্যারি করে, এটা কিন্তু ফিক্সড ভ্যালু না। আপনাদের যদি পরীক্ষা আসে তবে সেক্ষেত্রে এই টি1 এর ভ্যালু বা ম্যানুভারিং টাইমটা প্রশ্নে দেওয়া থাকবে। এখানে একটা এক্সাম্পল আছে যেখানে ভ্যালুটা দেওয়া নাই, তাই আমি ভ্যালুটা বলে দিতেছি যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে 4 থেকে 5 সেকেন্ড। আর এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে যে গাড়িটা ওভারটেক করতে চাচ্ছে তার অ্যাক্সেলারেশন ভ্যালু। আর টি তো আমরা দেখাইলাম। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি জানি, তাহলে সেক্ষেত্রে আমরা ডি1 ক্যালকুলেশন করতে পারি। এখন ডি2টা কি জিনিস? ডি2টাও দেখাই। ডি2টা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ভেহিকেল হোয়াইল ইন লেফট লেন। তার মানে হচ্ছে এই যে যখন গাড়িটা এই লেফট লেনে মাত্র ঢুকছে, এইখান থেকে শুরু করে একে ওভারটেক করে আবার লেফট লেন তার নিজের লেনে আসা, এই পর্যন্ত যে সময়টা লাগে সেটা হচ্ছে ডি2। এখানে আপনারা অনেকে কনফিউজ হতে পারেন যে আমরা তো জেনারেলি বাংলাদেশে গাড়ি চালাই হচ্ছে এই লেনে, তাহলে এই এই গাড়িটা আবার এদিকে চলতেছে কেন? এটা হচ্ছে আমেরিকানদের ড্রাইভিং। আমেরিকারা হচ্ছে রাইট রাইট সাইডে ড্রাইভ করে। বুঝা গেছে? সৌদির দ্বারা কনফিউজ হওয়া যাবে না। ডি2 মানে হচ্ছে নিজের লেন ছেড়ে অপর লেনে যখন ঢুকছে, এই টোটাল অপর লেনে সে কতটুকু ডিস্টেন্স ছিল, অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে ওভারটেক করে আবার যখন সে নিজের লেনে ঢুকতেছে, এই ফিগারটা খেয়াল করেন, সেকেন্ড ফেজের যে ফিগারটা, এখানে সে আরেকটা লেনে ঢুকছে, পুরাটা ওভারটেক করছে, ওভারটেক করে আবার এখানে এসে সে পুরাপুরি নিজের লেনে ফেরত আসছে। এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি2। ডি2 ডি2 এর ফর্মুলাটা কি? ডি2 এর ফর্মুলা হচ্ছে ইউ ইনটু টি2। ইউ ইনটু টি2। ইউ আমরা কি বলতেছি? ইউ মানে আমরা বলতেছি হচ্ছে যে গাড়িটা ওভারটেক করতে চাচ্ছে তার ভেলোসিটি। আর টি মানে হচ্ছে সে কতক্ষণ সময় এই সেকেন্ড লেন বা অন্য লেনে ছিল, সেই টাইমটা হচ্ছে টি2। কতক্ষণ পর্যন্ত সে আরেকটা লেনে ছিল, সেই টাইমটা হচ্ছে টি2। এরপরে ডি3। ডি3 যদি বলি, ডি3 হচ্ছে ক্লিয়ারেন্স ডিস্টেন্স ভ্যারিজ ফ্রম 100 টু 300 ফিট। ডি3 যেটা, ডি3টা হচ্ছে যেটা এই যে গাড়িটা, এই যে গাড়িটা যে পাস করবে, এটাকে যে ওভারটেক করবে, এটাকে যে ওভারটেক করবে, ওভারটেক করার পরে বা যখন এই যে একদম এই ফিগারটা খেয়াল করেন, এ কি করতেছে, একদম এই গাড়ির লেভেলে চলে আসতেছে। এই ফিগারটা হচ্ছে এই গাড়ির লেভেলে চলে আসতেছে, অর্থাৎ গাড়িটা একদম এখন একই সাথে পাশাপাশি প্যারালাল অবস্থায় আছে।
এখন একে যে ওভারটেক করে যাবে, এর সামনে ওভারটেক করে যাওয়ার জন্য কতটুকু ক্লিয়ার স্পেস লাগবে, এই যে স্পেস, ক্লিয়ার স্পেস যতটুকু, এটা হচ্ছে d3। এখান থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স, এই যে ক্লিয়ার স্পেসটা, এই ক্লিয়ার স্পেসটা হচ্ছে d3। তো d3 এর ভ্যালুটা আলাদা করে ক্যালকুলেশন করতে হয় না। d3 এর ভ্যালুটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু, সেটা হচ্ছে 100 ফিট থেকে 110 ফিট থেকে 300 ফিট স্পিডের উপরে ডিপেন্ড করে এই সেফ ভ্যালু, অর্থাৎ একটা গাড়ির সামনে 110 থেকে 300 ফিট পর্যন্ত যদি ফাঁকা জায়গা থাকে সেটাকে বলা হয়েছে সেফ স্পেস। তো সেই 110 থেকে 300 থেকে আমরা মোটামুটি এভারেজ একটা ভ্যালু ধরতে পারি, সেটা হচ্ছে 200 ফিট। সো d3 ক্যালকুলেশন করা লাগবে না, এটা হচ্ছে ফিক্সড। আর ডি ফোর মানে হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড বাই অপোজিং ভেহিকেল ডিউরিং পাসিং ম্যানিউভার। ডি4 মানে হচ্ছে এই যে যতক্ষণ সময়ে, প্রথমে তো যখন এই গাড়িটা এই পজিশনে ছিল, অর্থাৎ সে যখন মানে ইয়ে করে নাই, যখন সে ওভারটেকিং করে নাই তখন এই পজিশন ছিল, তখন অপোজিট ডিরেকশনে গাড়িটা ছিল এইখানে। এখন যখন সে এই যে ওভারটেকিং করে আবার আসতেছে, তখন তার এই গাড়িটা এখানে দাঁড়ায় নাই, এই গাড়িটাও তো একটা ডিস্টেন্স সামনে আগায় আসছে। এই যে দেখেন সেকেন্ড ফিগারে যেটা দেখানো হচ্ছে, এই গাড়িটার প্রথমে অবস্থান ছিল এখানে, যতক্ষণ সময় সে ওভারটেকিং করছে ততক্ষণ সময়ে গাড়িটা এত দূর সামনে আসছে। তাহলে এই যে অপোজিট লেনের যে গাড়িটা, এইটা যতটুকু সামনে আসছে, এই ডিসটেন্সটাকে বলা হয়েছে d4। এই ডিসটেন্সটা হচ্ছে d4। এই d4 এর ডিসটেন্সটাও কোনো ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করা হয় না। d4 এর ডিসটেন্সটা ইউজুয়ালি নেওয়া হয় হচ্ছে 2/3 ইনটু d2। অর্থাৎ আমরা যে d2 ক্যালকুলেশন করব, d2 এর 2/3 টাই হচ্ছে d4। তাহলে আমরা d1 d2 d3 d4 চারটা ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখলাম। এখন সবগুলো যখন একসাথে যোগ করব, তখন আমরা হচ্ছে ওই রাস্তাটা পাসিং সাইড ডিসটেন্স বা ওভারটেকিং সাইড ডিসটেন্স সেটা পাবো। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল আসলে কিভাবে থাকে। বলা আছে দ্য স্পিড অফ দ্য ওভারটেকিং অ্যান্ড ওভারটেকেন ভেহিকেল আর 70 কিলোমিটার অ্যান্ড 40 কিলোমিটার। তার মানে হচ্ছে যে গাড়িটা সামনে আছে স্লো গাড়ি, সেটার স্পিড হচ্ছে 40, আর যেটা ফাস্ট মুভ করতেছে সেটার স্পিড পিছনে আছে, ওভারটেক করতে চাচ্ছে, এর স্পিড হচ্ছে 70। অনেক টু ওয়ে ট্রাফিক রোড, টু ওয়ে ট্রাফিক মানে হচ্ছে গাড়ি এদিক থেকেও চাইতেছে, আবার গাড়ি এদিক থেকেও আসতেছে। ইফ দ্য অ্যাক্সিলারেশন অফ ওভারটেকিং ভেহিকেল ইজ 0.99 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে গাড়িটা, এই গাড়িটা যখন ওভারটেক করতে যাচ্ছে, এর ত্বরণের ভ্যালু হচ্ছে 0.99 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কোনো ভ্যালু কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, অর্থাৎ এই যে দুইটা টাইম লাগে আমাদের ওভারটেকিং সাইড ডিসটেন্স ক্যালকুলেশন করতে, আমাদের দুইটা টাইম লাগে। প্রথম টাইমটা হচ্ছে এই যে এ যখন ডিসিশন নিল, ডিসিশন নেওয়া থেকে পাশের লেনে যাওয়া পর্যন্ত যে টাইম, সেই টাইমটাকে আমরা বলি t1। আর এই যে এখানে এই অপর লেনে ঢোকা শুরু থেকে একদম আবার নিজের লেনে ফেরত আসা পর্যন্ত যে টাইম, এই যে টাইম, এই টাইমটা হচ্ছে t2। এই দুইটা টাইম আমাদের লাগে, এই দুইটা টাইমের কোনোটাই আমাদের প্রশ্নে দেওয়া নাই। এখানে এরা সলিউশন করার জন্য জাস্ট স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরে নিছে, তবে এই ভ্যালুটা কখনোই ফিক্সড হয় না। এটা যদি কোনো যে কোনো পরীক্ষায় থাকে বা আপনাদের টার্ম ফাইনাল পরীক্ষায় থাকে, অবশ্যই এই দুইটা ভ্যালু, সময়ের ভ্যালু বা টাইমের ভ্যালু প্রশ্নে বলা থাকবে। যে t1টাকে বলা হয়েছে রিঅ্যাকশন টাইম বা ম্যানুভারিং টাইম, আর t2টাকে বলা হয়েছে টাইম স্পেন্ট ইন অপোজিট লেন, টাইম স্পেন্ট ইন আনাদার লেন বা অপোজিট লেন, অপর লেনে কতটুকু টাইম স্পেন্ড করছে সেটা হচ্ছে t2। আমরা সলিউশনে আসি। প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে d1 ক্যালকুলেশন করা। তো d1 যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, ফর্মুলা হচ্ছে এটা u মাইনাস m ইন্টু t1 প্লাস হাফ a t1 স্কোয়ার। u মানে হচ্ছে যে গাড়িটা ওভারটেক করতে চাচ্ছে তার স্পিড, অর্থাৎ 70 কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে ভ্যালুটা আসছে 19.4 মিটার পার সেকেন্ড। আর m মানে হচ্ছে এই দুইটা গাড়ির মধ্যে স্পিডের ডিফারেন্স। এটাকে যেহেতু আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে পারি, করে তাদের মধ্যে ডিফারেন্স বের করতে পারি। অথবা আমরা এদের মধ্যে স্পিডের ডিফারেন্স হচ্ছে 70 মাইনাস 40, তার মানে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। ডিফারেন্স হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এখন 30 কিলোমিটার পার আওয়ারের আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম, কনভার্ট করলে ভ্যালুটা আসে হচ্ছে 8.3 মিটার পার সেকেন্ড। এখন তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 19.4, এম এর ভ্যালু 8.3, t1 মানে হচ্ছে ওই যে ম্যানুভারিং টাইম, মানে মানে জাস্ট ডিসিশন, মানে সে যখন ডিসিশন নিল সেখান থেকে যখন সে আরেকটা লেনে ম্যানুভার করতে গেল বা আরেকটা লেনে প্রবেশ করতে গেল, সে পর্যন্ত যে সময়, সেটার স্ট্যান্ডার্ড ভ্যালুটা আমরা কিছুক্ষণ আগে বললাম 4 থেকে 5 সেকেন্ড, এখানে এভারেজ একটা ভ্যালু নেওয়া হচ্ছে 4.5 সেকেন্ড। আমি আবারও বলতেছি এই ভ্যালুটা কখনোই ফিক্স না,
প্রশ্ন দেওয়া হয় তাহলে এই ভ্যালু প্রশ্নে উল্লেখ করা থাকবে। T1 হচ্ছে 4.5 সেকেন্ড, তার সাথে হাফ ইন্টু এ অ্যাক্সিলারেশন, কারণ প্রশ্নে বলা আছে 0.99, হাফ মানে হচ্ছে 0.5, তার সাথে টি ওয়ান হচ্ছে 4.5, তো টি1 স্কোয়ার করলে আমাদের এখান থেকে এখানে আনসারটা লেখা হয় নাই, আনসারটা হচ্ছে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে D1। D2টা কি? D2 হচ্ছে ইউ ইন্টু টি2। ইউ ইন্টু টি2 মানে কি? ইউ মানে আমরা বলছিলাম যে এই গাড়িটা ওভারটেক করতেছে আছে তার যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ, তো সেটা আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে আসছে 19.4, 19.4, 19.4। আর টি2 মানে হচ্ছে ওই গাড়িটা তার অপোজিট বা তার আরেকটা যে লেন সেই লেনে কতক্ষণ পর্যন্ত ছিল, আরেকটা লেন কতক্ষণ পর্যন্ত ছিল বা টাইম স্পেন্ট ইন আনাদার লেন, সেটার ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া দেওয়া নেই, তবে এই প্রশ্নটা অবশ্যই এই ভ্যালুটা অবশ্যই প্রশ্নে লাগবে। তো এখানে ওরাও একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিচ্ছে হচ্ছে 10.5 মিনিট, সরি 10.5 সেকেন্ড। এটা এখন তো আমি আবারও বলতেছি এটা ফিক্সড কোনো ভ্যালু না, এটা প্রশ্নে দেওয়া থাকতে হবে যে আরেকটা লেনে সে কতক্ষণ অবস্থান করছে, তো সেটা হচ্ছে 10.5 সেকেন্ড। তো ইউ ইন্টু টি2 যদি করি তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, সেটার ভ্যালু সরাসরি দেওয়া নাই, সেটা আসবে সেটাই মিটারে আসবে। এগুলো অবশ্যই কিন্তু সবগুলা ভ্যালু মিটারে আসবে, কারণ আমরা ভেলোসিটির ইউনিট ইউজ করতেছি মিটার পার সেকেন্ড, এজন্য D1 এর ভ্যালু যেটা সেটাও মিটারে আসবে, D2 এর ভ্যালু যেটা সেটাও মিটারে আসবে। এখন ডি থ্রি তো আমরা ফিক্সড বলেই নিলাম 110 থেকে 300 ফিট, এর মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে, তো অ্যাপ্রক্সিমেট স্ট্যান্ডার্ড একটা এদের মাঝামাঝি ভ্যালু ধরা হয়েছে 200 ফিট। 200 ফিট বাকি সবগুলো যেহেতু মিটারে পাইতেছি এটাকেও মিটারে কনভার্ট করা হইতেছে, তো ফিট থেকে মিটারে কনভার্ট করার জন্য আমরা জানি 3.2 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে এখান থেকে আমরা একটা সলিউশন পাবো। আর D4 ইকুয়াল টু বলা আছে D4 ইকুয়াল টু স্যার 2/3 ইনটু D2, D2 এর এখানে আমরা একটা ভ্যালু পাইছি বা আনসার পাইছি, সেই ভ্যালুটাকে জাস্ট 2/3 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে D4। এই যে 4টা ডি পাইলাম, সবগুলা ডি কে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা এই আমাদের ওভারটেকিং সাইড ডিসটেন্স কত হইতে হবে সেই ওভারটেকিং সাইড ডিসটেন্সের ভ্যালুটা পাবো, সেফ ওভারটেকিং সাইড ডিসটেন্সের ভ্যালুটা পাবো। অর্থাৎ এই যে ফিগার দিয়ে যদি দেখাই একদম এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত টোটাল যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত সেই ডিসটেন্সের ভ্যালুটা আমরা পাবো। এটা গেল হচ্ছে ওভারটেকিং সাইড ডিসটেন্স বা পাসিং সাইড ডিসটেন্স ক্যালকুলেশন। এখন এটার সাথে আরেকটা কনসিডারেশন নিয়ে আসতে হয়, কনসিডারেশনটা হচ্ছে মিনিমাম এন্ড ডিজাইরেবল লেন্থ অফ ওভারটেকিং জোন। এই জিনিসটা আসলে কি, মিনিমাম বা ডিজাইরেবল লেন্থ অফ ওভারটেকিং জোন জিনিসটা আসলে কি সেটা একটু বুঝি। এই যে এখানে কথা লেখা আছে, বলতেছে ওভারটেকিং অপরচুনিটি ফর ভেহিকলস মুভিং এট ডিজাইন স্পিড শুড বি গিভেন এট ফ্রিকুয়েন্ট ইন্টারভালস অ্যাজ পসিবল। অর্থাৎ রোডে এই গাড়িকে মানে একটু নির্দিষ্ট ডিস্টেন্স পর পর ওভারটেকিং জোন দিতে হবে, অর্থাৎ রাস্তাটা মানে রাস্তাতে আমার এই ফাংশন রেখে দিতে হবে যাতে এই পিছনে মানে হাই ভেলোসিটি বা হাই ভেলোসিটির যে গাড়িগুলা সেগুলা সামনে স্লো মুভিং ভেহিকলকে ওভারটেক করতে পারে, এটার জন্য রাস্তাতে কিছু কিছু জোন রেখে দিতে হবে। আবার বলা আছে দিস জোনস উইচ আর মেন্ট ফর ওভারটেকিং আর কল্ড ওভারটেকিং জোনস। সেই সমস্ত জোন নির্দিষ্ট করা থাকে যে এখানে গাড়িগুলা ওভারটেক করতে পারবে, সেই জোনগুলোকে বলা হয়েছে ওভারটেকিং জোন। এখন যদি কোনো একটা রাস্তার কোনো একটা সেগমেন্টকে যদি আমি ওভারটেকিং জোন ঘোষণা করতে চাই তাহলে সেখানে আবার কিছু বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে। সেই বৈশিষ্ট্যটা কি? বলতেছি দ্য মিনিমাম লেন্থ অফ ওভারটেকিং জোন শুড বি 3 টাইমস সেফ ওভারটেকিং সাইড ডিস্টেন্স। অর্থাৎ একটা রাস্তার যদি আমরা কোনো অংশটাকে আমরা ওভারটেকিং মানে সেফ ওভারটেকিং জোন হিসাব করতে চাই বা ডিক্লেয়ার করতে চাই বা সেভাবে কনস্ট্রাকশন করতে চাই, তাহলে ওভারটেকিং জোনটা বানাইতে হবে হচ্ছে আমরা ওই যে রাস্তাটা আছে বা যে গাড়িটা চলতেছে সেই গাড়ির জন্য যে আমরা ওভারটেকিং সাইড ডিস্টেন্স পাবো, সেই সাইড ডিস্টেন্সকে 3 গুণ করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা দিয়ে আমাদের ওভারটেকিং জোন বানাইতে হবে। কারণ ফিগার দিয়ে হ্যালো স্যার। দেখাটা, হ্যাঁ বলেন। স্যার আমাদের ম্যাথ গুলো মনে হয় অফলাইনে করাইলে ভালো হয় স্যার, এইভাবে আর না কি এতগুলো ম্যাথ একসাথে বোঝা যায় না স্যার। না আমি আপনার কথাটা রাখতে পারলাম না, মানে আপনাদের কোনো কোর্সের এরকম কোনো লিমিটেশন বা বাধ্যবাধকতা নাই যে আপনাদের মানে ম্যাথ গুলো অফলাইনে করাইতে হবে আর থিওরি গুলো অনলাইনে করাইতে হবে, তাহলে কোনো কোর্সে আসলে কমপ্লিট করা সম্ভব না। আপনাদের ক্লাস সেভাবেই ডিজাইন করা যে অফলাইন অনলাইন দুইটাতেই ম্যাথ থিওরি উভয়ই থাকবে। যদি শুধু ম্যাথ অফলাইনে করাইতে চাই তাহলে সিলেবাসের 40% শেষ করা সম্ভব না। এটা হচ্ছে আপনাদেরই দায়িত্ব যে ক্লাসে মনোযোগ থাকা, এবং আপনাদের হেল্পের জন্য আমি ক্লাস রেকর্ডিং গুলোও দিয়ে দিই।
আর যদি মনে করেন যে এইভাবে আসলে যা শুধু অফলাইনে ম্যাথ করবেন আর অনলাইনে থিওরি পড়বেন তাহলে কোর্স শেষ করা পসিবল না। আর অনেকগুলা ম্যাথ যেটা বলতেছেন মানে যারা ক্লাসে আসলে মনোযোগী থাকে এটা স্টুডেন্ট দেখলেও বোঝা যায়, তাদেরকে যদি সরাসরি অফলাইনে ম্যাথ করাই মানে যারা মনোযোগী থাকে না তারা ওই অফলাইনেও মনোযোগী থাকে না। ওই এক্সকিউজ প্লিজ দিয়েন না। আমি আরো 7টা 8টা ব্যাচ থেকে ক্লাস নিতেছি এবং এটা তো আপনাদের পড়াইতেছি ট্রান্সপোর্টেশন 1, কম্পারেটিভলি অনেক ইজি সাবজেক্ট। এরপরে আরো আছে স্টিল স্ট্রাকচার আছে, ট্রান্সপোর্টেশন 2 আছে, যেগুলো আরো অনেক কমপ্লেক্স। সেখানে মানে এরকম কোনো সুযোগই নাই যে আপনাদের শুধু ম্যাথগুলো অফলাইন আর থিওরিগুলো অনলাইন, এটার কোনো পসিবিলিটিই নাই, সম্ভবই না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের রাস্তায় যখন ওভারটেকিং জোন বানানো হয়, ওভারটেকিং জোন হয় এরকম, রাস্তাটা তো থাকেই, রাস্তার একটা নির্দিষ্ট উইডথ বা প্রশস্ততা তো অবশ্যই থাকে। তার সাথে যখন একটা ওভারটেকিং জোন বানানো হয় তখন একটা নির্দিষ্ট রাস্তার একটা নির্দিষ্ট পরিমাণ সেগমেন্ট বা অংশটাতে এক্সট্রা একটু উইডথ বা এক্সট্রা একটা লেন যোগ করা হয়। দেখেন এটার মেন রাস্তাটার উইডথ হচ্ছে এই পর্যন্ত, মেন রাস্তাটার উইডথ হচ্ছে এইটুকু। তার সাথে এই যে অঞ্চলটা বা এই যে জোনটা, এইখানে অতিরিক্ত আরেকটু জায়গা বেশি দেওয়া হয়েছে, অতিরিক্ত আরেকটা লেন বানানো হয়েছে। এই লেনের সুবিধাটা কি? এই লেনের সুবিধাটা হচ্ছে স্লো মুভিং গাড়ি যেটা আছে সেই স্লো মুভিং গাড়িটা এই অতিরিক্ত যে লেনটা সে অতিরিক্ত লেনটা সে ইউজ করবে, আর তার পিছনে যে ফাস্ট মুভিং গাড়িটা আছে সেই ফাস্ট মুভিং গাড়িটা সেই সময় একে অতিক্রম করে চলে যাবে, একে ওভারটেক করে চলে যাবে। এখন কথা হচ্ছে তাহলে আমরা কতটুকু জায়গা এই অতিরিক্ত বা এক্সট্রা ওয়াইড করব, কতটুকু জায়গা এরকম একটা এক্সট্রা লেন দিব। আমরা যদি পুরো রোড জুড়ে একটা এক্সট্রা লেন দেই তাহলে তো আমাদের কস্ট অনেক বেশি হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, ধরেন 5 কিলোমিটার দূরে দূরে বা 4 কিলোমিটার দূরে দূরে এরকম একটা নির্দিষ্ট জায়গায় আমাদের এরকম ওভারটেকিং জোন সেটাকে ডিক্লেয়ার করতে হবে, ঘোষণা করতে হবে যে এটা হচ্ছে ওভারটেকিং জোন। পাশে এখানে সাইনবোর্ড দিয়ে লিখে দিতে হবে যে এটা ওভারটেকিং জোন। এই ডিস্টেন্সটুকু কত হবে সেটাই হচ্ছে আমরা যে এখানে ওভারটেকিং সাইড ডিস্টেন্স ক্যালকুলেশন করলাম, ওভারটেকিং সাইড ডিস্টেন্সকে 3 দ্বারা গুণ করলে যে ভ্যালুটা পাবো সেটা হবে হচ্ছে এই ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স। ধরেন এখান থেকে ওভারটেকিং ডিস্টেন্স যদি আমরা ক্যালকুলেশন করে পাইতাম হচ্ছে সাপোজ 200 মিটার, 200 মিটার, তাহলে আমাদের এই টোটাল এই লেন্থটা হইতো 200 × 3, তার মানে হচ্ছে 600 মিটার। তাহলে 600 মিটার রাস্তা আমরা এরকম একটা অতিরিক্ত লেন করে দিতাম যাতে যেটা স্লো মুভিং গাড়ি সেটা এই লেন দিয়ে চলাচল করতো, আর পিছনে যেটা ফাস্ট মুভিং গাড়ি সেটা পাস করে চলে যেত। ওভারটেকিং সাইড ডিস্টেন্সের ম্যাথটা কি বোঝা গেছে? জি স্যার। গুণ করা হলো কেন এটা? আর লোডটা একটু বেশি হয়ে যাচ্ছে বুঝছেন, না বুঝতেছি না, মানে লোডটা আপনাদের বলছি যে লোডটা একটু বেশি হয়ে যাচ্ছে স্যার। না বুঝতেছি না, কারণ আপনাদের জাস্ট এখানে মানে স্টপিং সাইড ডিস্টেন্সের 3-4টা সেম একদম জাস্ট 2-3 লাইনের ম্যাথ করাইছি। এটা নিয়ে যদি আপনাদের লোড বেশি হয়ে যায়, আমি আসলে জানি না যে আপনারা সামনে স্টিল স্ট্রাকচার কিভাবে পড়বেন বা স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন কিভাবে পড়বেন। মেথড করাইছেন স্যার, দুইটা মেথডই মোটামুটি সহজ আছে, বাসায় দেখলে পর একবারে মানে হয়ে যাবে। এটা আমি বলি, এটা মানে আপনাদের এই স্টপিং সাইড ডিস্টেন্স বা এই ওভারটেকিং সাইড ডিস্টেন্স এগুলো আপনাদের ডিপ্লোমা সিলেবাসেও ছিল। সেম জিনিসটা রিকল করতে যদি আপনাদের লোড বেশি হয়ে যায় মানে তাহলে সেক্ষেত্রে আসলে আপনাদের আমার আর কিছুই বলার নাই। মানে জাস্ট এতটুকুই, তাহলে আমি বুঝতে পারতেছি যে নেক্সট আমি তো আরো অনেকগুলো কোর্স পড়াই, আপনাদের সেকশনে হয়তো আর অন্য কোনো কোর্স নেওয়া সম্ভব হবে না। না স্যার কারণ ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার, ঠিক আছে। মানে এটা তো জাস্ট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 পড়তেছেন, তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 1 এ যেগুলো পড়াইতেছি সবগুলো আপনাদের আগে ডিপ্লোমা সিলেবাসে যে জিনিসগুলো আছে সেগুলোই জাস্ট রিকল করা। এই যে স্টপিং সাইড ডিস্টেন্সের যে ম্যাথ করাইলাম এখানে জাস্ট মানে আপনি কঠিন কি দেখলেন, জাস্ট একটা ফর্মুলার বাইরে অন্য কোনো ফর্মুলা নাই, সেই ফর্মুলা দিয়ে ভ্যালু বসায় ক্যালকুলেশন করা। আপনারা এরপরে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন 2 পড়বেন, পুরো একটা বিল্ডিং এর অ্যানালাইসিস করতে হবে। পুরো কোর্স হচ্ছে ম্যাথমেটিক্স, পুরো কোর্স হচ্ছে অ্যানালাইসিস। তো সেটা কি শুধু শুক্রবারে 12টা ক্লাস নিয়ে আপনার কোর্স শেষ হবে তাই মনে হয়? বা এরপরে যখন স্টিল স্ট্রাকচার পড়বেন পুরো একটা ডিজাইন কোর্স, তো পুরো একটা ডিজাইন কোর্স কি 12টা শুক্রবারের ক্লাসে শেষ হবে? এগুলা টোটালি মানে বেসলেস ধারণা আপনাদের যে থিওরিটা মানে অনলাইনে করানো এবং ম্যাথটা হচ্ছে অফলাইনে করা। এটা মানে ট্রান্সপোর্টেশন 1 এর এত সহজ সহজ ম্যাথ যদি আপনার কাছে মনে হয় যে 3টা 4টা জাস্ট 3 লাইনের ম্যাথ করলে মনে হইতেছে যে অনেক বেশি লোড হয়ে যেতেছে, তাহলে মানে পরবর্তীতে আপনাদের 35 ব্যাচ, আপনাদের এখনো মেজর ডিপার্টমেন্টাল কোর্স
অনেকগুলো সামনে আছে, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 আছে, সামনে সেমিস্টারে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 আছে, এরপরে স্টিল স্ট্রাকচার আছে, আরসিসি 2 আছে, এরকম অনেকগুলো কোর্স আছে। তো আমার মনে হয় না যে কোনো কোর্সে জাস্ট ওই অনলাইনে থিওরি পড়াই আর অফলাইনে ম্যাথ করে শেষ করা সম্ভব, বা এরকম ছোট ছোট ম্যাথ কোনো কোর্সেই নাই। আমি তো মানে ট্রান্সপোর্টেশন 2 আমিই পড়াই, তবে ট্রান্সপোর্টেশন 2 এরও কোনো ম্যাথ এরকম জাস্ট 2-3 লাইনে ম্যাথ শেষ হয়ে যাইতেছে এরকম কোনো ম্যাথ নাই। তো ওই সমস্ত আমরা ধারণা বাদ দেই, বাদ দিয়ে মোটামুটি এখানে যেটা দেখাইলাম ওভারটেকিং সাইড ডিস্টেন্সে যেটা দেখাইলাম, এটাও মানে এখানে জটিল কোনো কিছুই নাই। আপনাকে বলতেছে হচ্ছে চারটা ডিস্টেন্স বের করতে হবে, D1 D2 D3 D4। এর মধ্যে D1 আর D2 এর ফর্মুলা আছে, D3 আর D4 এর কোনো ফর্মুলাও নাই। D3 এর ভ্যালুটা সরাসরি ফিক্স বলেই দিতেছে 200 ফিট, D4 এর ভ্যালুটা বলে দিতেছে হচ্ছে D2 এর 2/3। তাহলে বের করতে হবে শুধুমাত্র D1 আর D2। D1 এরও জাস্ট একটা ফর্মুলা, D2 এর ফর্মুলা তো আরোই সহজ, এইটুকু। তো D1 এর ভ্যালু বের করার জন্য আমাদের জাস্ট লাগে কি, ভেলোসিটি লাগে, টাইম লাগে, অ্যাক্সেলারেশন লাগে। সব প্রশ্নে দেওয়া আছে, মানে ভেলোসিটি প্রশ্নে দেওয়া আছে, তাদের মধ্যে ডিফারেন্স কত সেটা প্রশ্নে দেওয়া থাকবে, টাইম প্রশ্নে দেওয়া থাকবে, অ্যাক্সেলারেশন প্রশ্নে দেওয়া থাকবে। তো জাস্ট এটা তো ইন্টারমিডিয়েটের ফর্মুলা, যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ফিজিক্সে পড়ে আসছেন ওই ফর্মুলাই এটা। আর D2 বের করারটা আরো ছোট, জাস্ট ওই যে আপনারা পড়ে আসছেন এস ইকুয়াল টু ভিটি, সেটাই করুন। এস কেও ডিস্টেন্স বলে, ডি কেও ডিস্টেন্স বলে, ভি কে ভেলোসিটি বলে, ইউ কে ভেলোসিটি বলে, আর টি মানে হচ্ছে টাইম। টাইম তো প্রশ্নে দেওয়া থাকবে, ভেলোসিটি প্রশ্নে দেওয়া থাকবে। তো জাস্ট এই দুইটা ভ্যালু আপনি বের করবেন। আর D2 যেটা পাবে সেটাকে যদি 2/3 দ্বারা গুণ করি তাহলে D4 পাওয়া যাবে। 2/3 দ্বারা গুণ করলে সেক্ষেত্রে D4 পাওয়া যাবে। আর D3 তো ফিক্সড বলে দিচ্ছে 200 ফিট। তাহলে এই জাস্ট এই দুইটা ভ্যালু বের করে সেটাকে যোগ করলে আমরা ওভারটেকিং সাইড ডিসটেন্স কতটুকু সেটাও পেয়ে যাব। আর বলতেছে যদি কোনো রোডে এরকম ওভারটেকিং জোন ডিসাইড করতে হয় যে কত দূর ডিস্টেন্স পর্যন্ত একটা অতিরিক্ত লেন দিতে হবে, সেই ডিস্টেন্সটা হচ্ছে যে ওভারটেকিং ডিস্টেন্স যেটা পাইতেছি সেটাকে 3 গুণ করলে যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে ওভারটেকিং জোনের ডিস্টেন্স। তো সেটাই বলতেছি, যদি 200 মিটার ওভারটেকিং জোন হয়, সরি 200 মিটার যদি ওভারটেকিং সাইড ডিস্টেন্স হয় তাহলে জোনের ডিস্টেন্স হইতে হবে হচ্ছে 600 মিটার। এতটুকুই। তো এখানে তো আসলে মানে খুব জটিল কোনো কিছু পড়াইতেছি না, বা মানে লোড বেশি হয়ে যাবে এরকম কোনো কিছুও নেই। যাই হোক, যে প্রবলেমগুলো করাইলাম বা ওভারটেকিং সাইড ডিস্টেন্সে যেটা দেখাইলাম, এই প্রবলেমটাতে কি কারো কোনো অসুবিধা আছে? না স্যার, সমস্যা নেই। হ্যাঁ, এটা একটু বাসায় প্র্যাকটিস করেন। স্টপিং সাইড ডিস্টেন্সেরও একদম ছোট ছোট সিমিলার একই টাইপের ম্যাথ, একই ফর্মুলারই ম্যাথ 3-4টা করাইছি, আর তার সাথে ওভারটেকিং সাইড ডিস্টেন্সের ম্যাথ করাইছি। এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, বাসায় একটু দেখেন, দেখে যদি কোনো অসুবিধা ফেস করেন প্রবলেম সলিউশন করাইতে, তাহলে সেটা নেক্সট শুক্রবারে আপনাদের, পরশুদিন শুক্রবারে আপনাদের সাথে ক্লাস আছে, সেই শুক্রবারে জানাবেন। তবে তার মানে কিন্তু এরকম না যে আমি শুক্রবারে আবার সব সে প্রথম থেকে শুরু করব। যে প্রবলেমগুলো করাইছি এগুলো বাসায় প্র্যাকটিস করে যে সমস্যা ফেস করতেছেন সেটা নিয়ে আসবেন। তো আবার এরকম বলেন না যে আবার সব প্রবলেমগুলো শুক্রবারে প্রথম থেকে শুরু করতে, তাহলে কিন্তু সিলেবাস কোনোভাবেই শেষ হবে না। ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সে বলতে পারেন, আদারওয়াইজ ক্লাসটা আমরা এখানেই শেষ করব। থ্যাংক ইউ স্যার।